আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এভরিওয়ান মেনশন দিতেছিলাম, বাট এভরিওয়ান মেনশনের মনে হচ্ছে তোমার লিমিট শেষ। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমার কথাকেই তোমরা শুনতে পারতেছো কিনা এইটা সবার আগে একটু আমাকে জানাবা, ফার্স্টে তোমরা যে কয়জন আছো। আচ্ছা, সাউন্ড আমি দেখতেছি ঠিকই আছে। তাহলে আমরা 11:30 বাজে, তো আমরা 11:31-এর দিকে ডিরেক্টলি স্টার্ট করে দিব। মেনশন দেওয়া যাইতেছে না, লিমিটটা শেষ, এই জন্য হয়তো বা। আচ্ছা, সো আজকের চ্যাপ্টারটা তোমরা যারা আছো, আমি যদি একটা ওভারভিউ দিই, এই চ্যাপ্টারটা কি, মানে তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা দেখবে এই চ্যাপ্টারটা অনেক কিছু আছে। বাট এখন তুমি যখন এসএসসিতে পড়তেছো, এই চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা অনেক সহজে বোঝা যায়, রাইট? যেটা বোঝা যায়, আবার কিছু জায়গা আছে তারা চিত্রও দেয় নাই, কিন্তু অনেক কিছু আছে যেটা বুঝতে একটু টাফ হয়। যেমন তুমি চিন্তা করো, অস্থির গঠন নিয়ে যখন কথা থাকে, যখন তোমার কথা থাকে তরুণাস্থি নিয়ে, সেটা নিয়ে একটু প্যারা হয়। তারপরে তুমি চিন্তা করবা লিগামেন্ট, টেন্ডন, এখানে বেশ কিছু কথা আছে যেটা বুঝতে একটু সমস্যা হয় আমাদের, ওকে? তো সেটা আমরা চিত্র এঁকে এঁকে বুঝবো। এক, দুই নাম্বার বিভিন্ন অস্থি সন্ধি থাকে, সেটা কিভাবে কাজ করে, পেশি কেন সংকুচিত হলে হাড্ডি উপরে উঠে আসে। আমি এই ক্ষেত্রে বেশ কিছু তোমাদের জন্য অ্যানিমেটেড ছবি রাখছি। তো ওই ছবিগুলো যদি তুমি দেখো, দেখবা তোমার বুঝতে অনেক বেশি ইজি হবে এবং ক্ল্যারিটি অনেক বেশি বাড়বে, ওকে? সো আমরা শুরু করে দিব এখনই। তোমরা একটা প্রিপারেশন নিয়ে নাও, আমরা সুন্দর মতো কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করে দিব। ক্লাসটা ছোট হবে, বেশি বড় ক্লাস হবে না, বাট আশা করি ক্লাস শেষে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আচ্ছা, সো আমরা আমাদের আজকের চ্যাপ্টারটা এখন স্টার্ট করতে পারি। তার আগে আমি একটু কলমটা নিয়ে নেই। কলমটা ওই সাইডে ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি দৃঢ়তা প্রদান এবং চলন, যেটা তোমাদের অধ্যায় 9 জীববিজ্ঞানের, ওকে? সো আশা করি ক্লাস শেষে আমরা যেই পার্টটুকু থাকবে ইজিলি মুখস্থ হয়ে যাবে। এক্সট্রা যে পড়াটা, তোমরা জাস্ট বইটা খুলবে একটু কনফিডেন্সের জন্য, বাট ক্লাসে যা পড়াবো একসাথে এখনই মুখস্থ করে ফেলবা, ওকে? তাহলে সবার আগে শুরু করি আমাদের কি কি আছে। দেখো, এই চ্যাপ্টারটা যদি তোমাকে একটা ছোট ওভারভিউ দিই, এই চ্যাপ্টারে আসলে কি কি আছে। তো ফার্স্টে দেখবা যে আমাদের কঙ্কাল তন্ত্র, যেটা তার মধ্যে কি কি পার্ট আছে, কঙ্কাল তন্ত্র কি কি নিয়ে গঠিত, এই জিনিসগুলো নিয়ে কথা বলা হয়েছে ফার্স্টে। দেন কি আসছে, দেন কঙ্কাল তন্ত্রের উপাদানগুলো লাইক অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, এরা কি কি, এদের নিয়ে ছোট 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 কথা আছে, ঠিক আছে? তারপরে তোমার কোন ধরনের অস্থি সন্ধি দেখা যায়, দেখবো আমরা কি জিনিস এটা, সাইনোভিয়াল অস্থি সন্ধি যেটা, ওইটা কি ছিল, আর লাস্টে গিয়ে বেশ কিছু রোগ আছে, ওকে? সো বেশি একটা প্যারা না, বাট সামান্য জায়গায় একটু বুঝতে অসুবিধা হয়, আমরা এটা দেখে ফেলবো, এখন সমস্যা নেই। দেখো, প্রথমে যদি তোমাকে কোয়েশ্চেনটা আসে যে কঙ্কালতন্ত্র গঠিত কি কি নিয়ে, ঠিক আছে? অর্থাৎ কঙ্কালতন্ত্র কোন কোন জিনিস নিয়ে আমাদের গঠিত হয়, তো তখন তুমি বলবা যে 5টা জিনিস নিয়ে গঠিত হয়। কয়টা জিনিস নিয়ে গঠিত হয়? 5টি। 5টি জিনিস নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত হয়। কি কি সেটা? অস্থি, অর্থাৎ তোমার যে হাড়টা থাকে, বড় বড় হাড়, ওইটা অস্থি। তারপরে দেখো তরুণাস্থি, আমি এখানে দেখো হাড্ডির মাথায় যে সাদা একটা অঞ্চল এখানে আঁকছি, দেখছো? জাস্ট তোমাদের একটা নর্মাল উদাহরণ দিয়ে তুমি রিলেট করতে পারবা। কয়েকটা উদাহরণই দিব, তাহলে তুমি রিলেট করতে পারবা। এই যে এটা, ধরো তুমি যখন মুরগির মাংস খাও, মুরগির মাংস খাইলে তুমি দেখবা যে একদম হাড়ের মাথায় একটু কুড়মুড়া হাড় থাকে, একটু কামড় দিলে কচকচ করে। সো ওইটা কিন্তু তরুণাস্থি তোমার। এবং তুমি বাহির থেকে যদি তরুণাস্থি ফিল করতে চাও, দেখো তুমি এই যে তোমার যে কানটা, তোমার যে নাকটা, এরা কি, এরা তরুণাস্থি। মানে কি, যে যে অবস্থাটা তরুণ, অনেক বেশি ফ্লেক্সিবল, ঠিক আছে? এই হাড় কিন্তু তুমি এভাবে নড়াইতে পারবে না, এই যে এই হাড়টা এরকম ভাবে নড়াইতে পারবে না, বাট এই হাড়গুলো কিন্তু নড়ানো যেতেছে বা ফ্লেক্সিবল অনেক বেশি। তাহলে এইটা সেই তরুণাস্থিটা।
এরপরে দেখো অস্থি বন্ধনী, আমাদের দুই জিনিস নিয়ে একটু প্যারা হয়, একটা হচ্ছে অস্থি বন্ধনী আর একটা হচ্ছে পেশি বন্ধনী, ঠিক আছে। দেখো অস্থি বন্ধনী কি, অস্থিকে বন্ধন করে, মানে হচ্ছে কি তোমার কাছে দুইটা হাড় আছে, লাইক এখানেও তো একটা হাড় আছে, এখানেও হাড় আছে, তো এই হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করবে কে, একটা হাড়ের থেকে আরেকটা হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে অস্থি বন্ধনী, অর্থাৎ দুইটা বা ততোধিক অস্থিকে সে হচ্ছে বন্ধন করে রাখে। লাইক তুমি চিন্তা করো যে এইখানে আমার কাছে একটা হাড় আছে, এখানে একটা হাড় আছে আমার কাছে, ওকে। সো আমি এই হাড়ের এইখানে মনে করো একটা দড়ির মতো কিছু দিলাম, যেটা দিয়ে বাইধা রাখবো আমি তাকে। আবার এইখানে মনে করো দড়ির মতো দিলাম, যার মাধ্যমে এইটাকে আমি বাইধা রাখবো, ঠিক আছে। আবার এইখানে দড়ির মতো দিলাম, বাইধা রাখবো, এইখানে দড়ির মতো দিলাম, বাইধা রাখবো। অর্থাৎ যেই বন্ধনীর মাধ্যমে বা যেই দড়ির মতো অংশের মাধ্যমে আমি হচ্ছে দুইটা হাড়কে জোড়া লাগাই, সেটাই হচ্ছে আমার অস্থি বন্ধনী, ওকে। পেশি তুমি জানো নর্মালি যেটাকে বলা হয় মাংস, লাইক তোমার হাতে যেটা আছে, হাতে হচ্ছে এরকম করলে যেটা ফুলে যায়, পেছনে হচ্ছে পেশি থাকে, তো এটা হচ্ছে পেশি আমাদের, এটা কিন্তু কঙ্কাল তন্ত্রের হচ্ছে অংশ। এবার বলা হয়েছে পেশি বন্ধনী, দেখো একটা অস্থি বন্ধনী, একটা হচ্ছে পেশি বন্ধনী। পেশি বন্ধনী কি, দেখো পেশিকে পেশির সাথে যুক্ত করবে এমন না, পেশিকে হাড়ের সাথে সংযুক্ত করবে, ঠিক আছে। আমি যদি বলি অস্থি বন্ধনী আসলে জিনিসটা কি, অস্থি বন্ধনী হচ্ছে অস্থির সাথে অস্থির সংযোগ স্থাপন করবে, এটা আমরা পরে আরেকটু পড়বো যখন তোমাদের এই অস্থি বন্ধনীর একটা পার্ট আসবে। সো অস্থিকে অস্থির সাথে সংযুক্ত করবে যেটা, ঠিক আছে। আর পেশি বন্ধনী জিনিসটা কি, পেশি বন্ধনী হচ্ছে পেশিকে অস্থির সাথে সংযুক্ত করবে। তাহলে দেখো এখন বলতে পারো ভাই এখানে অস্থি বন্ধনী আপনার কোনটা, দেখো এটা কিন্তু পেশি, ঠিক আছে, এটা কিন্তু পেশি। পেশির পরে তুমি চিন্তা করো একটা অংশ সাদা হয়ে রশির মতো হয়ে গেছে, এই যে এই অংশটা দেখো সাদা এবং রশির মতো, এই যে অংশটা, এই যে এই অংশটাই কি, এই অংশটাই হচ্ছে আমার পেশি বন্ধনী, ঠিক আছে। এই অংশটাই হচ্ছে কি, এই অংশটাই আমার হচ্ছে পেশি বন্ধনী। দুইটার আরেকটা স্পেশাল নাম আছে না, পরে দেখবো। অস্থি বন্ধনীকে আমরা কি বলি, অস্থি বন্ধনীকে আমরা বলি হচ্ছে লিগামেন্ট, ওকে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লিগামেন্ট, ওকে। আর তোমার যে হচ্ছে পেশি বন্ধনীটা আছে, এই পেশি বন্ধনীটাকে আমরা বলি হচ্ছে টেন্ডন, ওকে। সেটাকে টেন্ডন বলা হচ্ছে, আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কঙ্কালতন্ত্র গঠিত বললে বলবা হচ্ছে 5টা। এবার যদি তোমাকে প্রশ্নটা আসে যে কঙ্কালতন্ত্রের প্রকার কয়টি, কঙ্কালতন্ত্রের প্রকার হচ্ছে 2টি, ঠিক আছে। দুইটা জিনিসই একটু খেয়াল রাখবা, কঙ্কালতন্ত্র কয়টা জিনিস নিয়ে গঠিত, 5টা। কঙ্কালতন্ত্র কয় প্রকার, তখন বলবা 2টা। কি কি, একটা হচ্ছে বহিকঙ্কাল, ঠিক আছে, এবং একটা হচ্ছে অন্তকঙ্কাল। বহিকঙ্কাল বলতে কি, যে কঙ্কালতন্ত্রের যে অংশটা হচ্ছে আমি বাহির থেকে দেখতে পাই, সেটাই হচ্ছে আমার বহিকঙ্কাল। তো বহিকঙ্কালের মধ্যে কারা কারা আছে, দেখো এই যে আমার হাতের নখ, আমার চুল, গায়ের লোম, এরা হচ্ছে কি, এরা হচ্ছে আমাদের যে বহিকঙ্কালের অন্তর্ভুক্ত। তাহলে আমি কি বলতে পারি, চুল, চুল হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত, নখ অন্তর্ভুক্ত, চুলের মতো আর কে আছে বডিতে, লোম। তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে আমাদের যেই তোমার বহিকঙ্কাল, সেই বহিকঙ্কালের হচ্ছে অংশ। এবার আসো হচ্ছে অন্তকঙ্কালের মধ্যে আমাদের কি কি আছে, দেখো অন্তকঙ্কাল বলতে বোঝানো হয় অন্ত মানে হচ্ছে ভেতরের কঙ্কাল, অর্থাৎ যে কঙ্কালগুলো তুমি বাহির থেকে দেখতে পারতেছো না। লাইক তুমি যখন চামড়া আছে, চামড়াটা খুললা, বডি থেকে বিভিন্ন মাংস আছে, মাংসটাকে সরাইলা, তখন তুমি যে এই সাহেবের মতো বিভিন্ন হাড্ডি গুটি দেখবা। নর্মাল ভাষায় যেটাকে আমরা কঙ্কাল বুঝি, এটাই হচ্ছে অন্তকঙ্কাল আসলে, ঠিক আছে। অর্থাৎ বেসিক্যালি আমরা যে কঙ্কালটা বুঝি সেটাই হচ্ছে কি অন্তকঙ্কাল। তাহলে যেটা বাহির থেকে দেখা যায় না, ভেতরে, সেটাকে বলা হয় অন্তকঙ্কাল। তাহলে আমার সাথে বলো, তোমার আমার কাছে কয় ধরনের কঙ্কালতন্ত্র আছে, কয় ধরনের, আমরা বলি 2টা, একটা হচ্ছে বহিকঙ্কাল আর একটা হচ্ছে অন্তকঙ্কাল, ওকে। সো কঙ্কালতন্ত্রের বেসিকটা নিয়ে আলোচনা করার পরে আমরা কিন্তু এখন প্রত্যেকটা পার্টে যাবো, বুঝছো। অস্থি কি, তরুণাস্থি কি, অস্থি বন্ধনী, পেশি, পেশি বন্ধনী, এই 5টা জিনিস নিয়েই তোমার এই চ্যাপ্টারে হচ্ছে আলোচনা করা হয়েছে, ওকে। সো আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখন স্টার্ট করব, ওকে। আচ্ছা, আর তোমাদের হচ্ছে আগের দিনের যে লেকচার স্লাইডটা, তো সেই লেকচার স্লাইডটা কিন্তু আমি আসলে আপলোড দিতে চাইতেছিলাম, বাট ফেসবুকে কোনো সমস্যার কারণে হইতেছিল না। আজকে ইনশাল্লাহ আমি দুইটাই একসাথে করে দিব, ঠিক আছে। সো আশা করি তোমাদের এটা ইজি হবে। আর বেশ কিছু জায়গায় আমি বেশ কিছু ছবি আঁকবো, দেখবো তোমাদের ক্ল্যারিটি আর একটু বাড়বে, ওকে। আচ্ছা, এবার দেখো তো আমরা যেটা বললাম যে কঙ্কালতন্ত্র, যেটা তো কঙ্কালতন্ত্র পড়তেছি, তো কঙ্কালতন্ত্রের আসলে কাজটা হচ্ছে কি হবে, ঠিক আছে। তো কঙ্কালতন্ত্রের কাজের জন্য যদি বলা হয়, কঙ্কালতন্ত্রের কাজে বইয়ে 5টার মতো কাজ দেওয়া আছে, খুবই ইজি ইজি। যেগুলো একটু এক্সেপশনাল আমি ডান সাইডে রাখছি, আর যেটা হচ্ছে কমন একদম তুমি পারবাই, সেটাই হচ্ছে বাম সাইডে রাখছি। তাহলে দেখো কি কি আছে। এক হচ্ছে দেহ কাঠামো গঠন, দেখো
তোমার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আসলে কে গঠন করতেছে? এই হাড্ডি গুড্ডিগুলাই তো। তাহলে এটা তো তোমার কাছে ইজি, একদম মুখস্থ করা লাগতেছে না। রক্ষণাবেক্ষণ এবং ভার বহন, লাইক তুমি চিন্তা করো যে এই যে আমার বক্ষপিঞ্জর, এখানে তো কি আছে? এখানে আমার কাছে হার্ট আছে না? এখানে আমার কাছে হার্ট আছে না? তাহলে হার্টটাকে কি করতেছে? রক্ষণাবেক্ষণ করতেছে না? আবার তুমি চিন্তা করো এখানেই কি আছে? এখানে তোমার কাছে ফুসফুস আছে না? তাহলে ফুসফুসটাকে কি রক্ষা করতেছে না? তাহলে কি রক্ষণাবেক্ষণ করতেছে। ভার বহন চিন্তা করো, তোমার যে এই যে পুরো বডির ভারটা, এই যে এইভাবে ভারটা বহন করতেছে না? পুরো বডির যে ওয়েট, সে হচ্ছে কি ভারটাকে বহন করে রাখতেছে। তাহলে এটাও তো ইজি, একদম মুখস্থ করা লাগতেছে না। এবার দেখো নড়াচড়া এবং চলন, স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, তুমি যদি তোমার এই হাড্ডিটা না থাকতো, তুমি কিভাবে হচ্ছে নড়াচড়া করতে বা কিভাবে হাঁটতা, তুমি চিন্তা করো, তাই না? তো নড়াচড়া এবং যে ভার, নড়াচড়া এবং চলাচল যেটা, সেটা হচ্ছে তোমার জন্য হেল্প করতেছে কি? হেল্প করতেছে হচ্ছে এই তিনটা। এই তিনটা কিন্তু একদম সহজ, তো আমি এই তিনটাকে বলে রাখি, এই তিনটা হচ্ছে কি, এটা একদম সহজ ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবার যেটা হচ্ছে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় বা আমরা আসলে ধরতে পারি না, সেটা হচ্ছে ওই সাইডের দুইটা। সেটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা উৎপাদন। ঠিক আছে, লোহিত রক্তকণিকা উৎপাদন বলতে পারো ভাই আপনার অস্থি একটা আর রক্ত একটা, তো কিভাবে সে হচ্ছে উৎপাদনে যাবে গা? তো দেখো জিনিসটা কি হয়, ছোট্ট করে দেখাই দিই, এটা তোমরা যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়বো তখন দেখো। এটা হচ্ছে মনে করো আমার হাড্ডিটা, ঠিক আছে? ঠিক আছে, এটা মনে করো হাড্ডিটা। এখন তোমাকে জাস্ট নর্মালি বলি, একটু মুরগির মাংসের কথায় আসো। মুরগির মাংস, দেখবা মুরগির মাংস বা যে কোনো গরু থাকবে, ঠিক আছে, তাদের মাথায় দেখবা কি, একেবারে মাথায় অর্থাৎ হাড্ডির যে মাথায়, এখানে দেখবা হচ্ছে অনেক বেশি রক্ত 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 থাকে বা একদম স্পঞ্জি স্পঞ্জি অবস্থা থাকে, ঠিক আছে? স্পঞ্জের মতো এরকম এরকম রক্ত রক্ত থাকে। এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে লাল অস্থি মজ্জা, ঠিক আছে? অস্থির মজ্জা না এগুলা ভিতরে? তো এই যে লাল অস্থি মজ্জা থাকে, এই জায়গা থেকেই না আমার আসলে কি তৈরি হয় জানো? এই জায়গা থেকে হচ্ছে এই যে লোহিত রক্তকণিকা এগুলো তৈরি হয়, এগুলা। ঠিক আছে, তো এইগুলো থেকে কি হইতেছে? লোহিত রক্তকণিকা তৈরি হইতেছে। তো এই জন্য ওই জায়গাগুলো কি থাকে? একটু বেশি লাল থাকে। ওকে, সো এই জন্য হচ্ছে অস্থিটা কি করতেছে? লোহিত রক্তকণিকা হচ্ছে উৎপাদন করতেছে। ওকে, এবং লোহিত রক্তকণিকা না, অন্য রক্তকণিকাও সে এখান থেকে উৎপন্ন করতে পারে অস্থিটা। আচ্ছা, এবার দেখো খনিজ লবণ সঞ্চয়, এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায়। কেন ধরো তুমি বলো, আমরা বলি না বেশি করে হাড্ডি খাবা, ক্যালসিয়াম হবে, হাড্ডির এটা খাবা, ওইটা হবে, তো এগুলো কি লবণের অংশই তো, তাই না? এই হাড্ডিটা চিন্তা করো কতটা শক্ত, আর যে কোনো শক্ত জিনিসে দেখবা সামহাও লবণ থাকে। ওকে, সো এ কি করতেছে? এ হচ্ছে এই যে এই জায়গাগুলো যেগুলো থাকে, এগুলোর মধ্যে কি থাকে? অনেক লবণ থাকে, লবণ দিয়ে অনেক শক্ত হয়ে যায়। সো এটা হচ্ছে খনিজ লবণটাও সঞ্চয় করতে পারে, লাইক ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের যে লবণগুলো সেটা। ওকে, আচ্ছা, সো এটা আমাদের কাছে গেল। এবার আসো হচ্ছে যে আমরা অস্থি নিয়ে পড়বো, যে তোমরা পাঁচটা জিনিস নিয়ে পড়বো, তো সবার আগে পড়তেছি হচ্ছে অস্থি নিয়ে। ঠিক আছে, সো অস্থি আসলে কি করে? অস্থি যদি আমাকে বলা হয় যে অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট প্রত্যেকে না যোজক কলার একটা রূপান্তরিত রূপ। কোন কলার আমি তোমাকে বলছি? যোজক কলা। ঠিক আছে, তুমি আমাকে বলো ভাইয়া যোজক কলাই কেন বলতেছেন আপনি? দেখো যোজক কলা কি করে? দেহের বিভিন্ন অংশকে কি করে? যোগ করে না? দেহের বিভিন্ন অংশকে যোগ করে, দেহের বিভিন্ন অংশকে সে কি করে? যোগ করে, বা বিভিন্ন অংশের সংযোগ স্থাপন করে। তাহলে চিন্তা করো যে তোমার বডির বিভিন্ন কাজের জন্য কি কি করতেছে? এটার সাথে সংযোগ, এর সাথে সংযোগ, এর সাথে সংযোগ, এই হারের সাথে এই সংযোগ, অর্থাৎ এই যে সংযোগটা স্থাপন করতেছে, সংযোগ স্থাপনে কাজ করতেছে না আমার এই যে অস্থিটা? তাহলে এই যেহেতু সংযোগ স্থাপনে বা যোজকের কাজ করতেছে, তাহলে আমরা বলবো হচ্ছে যে সে হচ্ছে কি যোজক কলার একটা পার্ট। ওকে, বাট দেখো যোজক কলার মধ্যে কে কে আছে? যোজক কলার মধ্যে কিন্তু রক্তও আছে, বাট সে হচ্ছে একটু রূপান্তরিত। এই যে এ কিন্তু একটু রূপান্তরিত, অনেক বেশি শক্ত। ঠিক আছে, তো এই জন্য যোজক কলার কি একটা রূপান্তরিত রূপ হচ্ছে আমাদের এই অস্থিটা। আচ্ছা, এবং দেখো দেহের সবচেয়ে দৃঢ় কলা, কলা জিনিসটা কি ব্যানানা না? কলা হচ্ছে কি? কলা হচ্ছে আমাদের যেই টিস্যু আছে সেটা, অর্থাৎ সবচেয়ে শক্ত, সবচেয়ে দৃঢ় শক্তিশালী হচ্ছে টিস্যু। এখন হচ্ছে কি, এখন হচ্ছে আমাদের এখানে দেহে সর্বমোট কয়টা হচ্ছে অস্থি থাকে? আমরা বলি 206টা। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে সেটা আরো বেশি হয়। ওকে, বাট যখন প্রাপ্তবয়স্ক যারা থাকে তাদের ক্ষেত্রে কত হয়? তাদের ক্ষেত্রে হয় হচ্ছে 206টা। ওকে, এটা হচ্ছে অস্থির যে সাধারণ পরিস্থিতি তোমাদের বইয়ে দেয়া আছে ততটুকুই। এবার আমরা একটু আস্তে আস্তে যাব হচ্ছে যে অস্থির যে গঠনটা, সেই অস্থির গঠনটা হচ্ছে কি কি। তার আগ পর্যন্ত তোমরা ক্লাসে ঠিকঠাক বুঝতে পারছো কিনা, বা হচ্ছে তোমার কোনো ভয়েসে কোনো সমস্যা হয়েছে কিনা একটু আমাকে জানাও।
আচ্ছা, এবার আমরা একটু যাব হচ্ছে যে আমাদের যেই পার্টটা হচ্ছে তোমার অস্থির গঠন নিয়ে, ঠিক আছে? অস্থির গঠন নিয়ে একটু কথা বলি তোমাদের। সবার আগে আমি একটা চিত্র আঁকবো, ঠিক আছে? কারণ এটা চিত্র এঁকে বোঝাইলে তোমার জন্য বেশি ইজি হবে। প্রথম যে জিনিসটা আমি তোমাদের বুঝাইতে চাই, মাতৃকা জিনিসটা হচ্ছে কি। ওকে, সো ফার্স্ট জিনিসটা হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আমি তোমাকে বলি যে মাতৃকা কি, বা এটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা স্থান। ঠিক আছে, এটা একটু বুঝি। দেখো, মাতৃকা মানে হচ্ছে কি, মাতৃকা মানে হচ্ছে মায়ের মতো করে যে আমাকে ধারণ করে রাখে, ঠিক আছে? এজন্য মাতৃকা বলা হয়। মায়ের মতো করে ধারণ করে রাখা মানে কি, তুমি চিন্তা করো, তোমার মা হচ্ছে কি, তোমাকে আগলায় রাখে, ঠিক আছে? তোমাকে আগলায় রাখে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ক্ষতিকর, বা তোমাকে বলা হয় যে বাসার যে জায়গা থেকে আগলায় রাখা দরকার সেটা হচ্ছে মা রাখে, ওইটা হচ্ছে মাতৃকা। নর্মাল একটা কথা চিন্তা করো, আমি যদি তোমাকে বলি, একটা বেসিক উদাহরণ দিই, মনে করো আমি মনে করো একটা পাত্র আঁকবো। ওকে, এখানে এক একটা পাত্র, মনে করো এটা এটা একটা পাত্র, ঠিক আছে? এই পাত্র, এখন এই পাত্রের মধ্যে মনে করো হচ্ছে আমি অনেকগুলো কি রাখলাম, মনে করো তোমার একটা খেলনার বাক্স, এটা এটা হচ্ছে কি একটা খেলনার বাক্স তোমার, এটা একটা খেলনার বাক্স তোমার। এখানে মনে করো এই যে ফুটবল আছে, ক্রিকেট বল আছে, ঠিক আছে? বিভিন্ন জিনিসপাতি আছে, খেলার তীর আছে, মনে করো অনেক কিছু আছে। মানে তোমার এটা একটা খেলনার বাক্স। তাহলে খেলনার বাক্সের এই যে তোমার খেলনার উপকরণটা, এইটা হচ্ছে কে, এই যে বাহিরের পাত্রটা, সে হচ্ছে কি ধারণ করে রাখতেছে না? তাহলে এই বাহিরের পাত্রটাই আমার এখানে কি মাতৃকা, মানে এটাকে আগলায় রাখতেছে। বাসায় আমাদের সবাইকে আগলায় রাখে মা, আর এখানে হচ্ছে খেলনাগুলোকে আটকে রাখতেছে এই যে বাহিরের যেই খেলনার বাক্সটা, এটা হচ্ছে একটা মাতৃকা আমার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে আমার মাতৃকা। এখন আসো যে ভাই মাতৃকা তো বুঝলেন, এখন এর সাথে অস্থির সম্পর্কটা কি? দেখো, অস্থি যেটা, অস্থি হচ্ছে কি করে, আমি যদি একটু আঁকি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমার অস্থি, এটা হচ্ছে অস্থির একটা পার্ট আমি আঁকলাম। ওকে, অস্থি এটা কি, এটা হচ্ছে আমার অস্থি। আচ্ছা, এখন অস্থির মধ্যে আমি বলি যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মাতৃকা যোগ একটা হচ্ছে অস্থিকোষ। একটা মাতৃকা আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অস্থিকোষ। দুইজন জিনিস নিয়ে আমার হচ্ছে অস্থিটা গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, তা দেখো জিনিসটা হচ্ছে কি করে। সো ফার্স্টে মনে করো আমি আঁকি হচ্ছে আমার মাতৃকাটা, মনে করো এই যে এইগুলো যেটা আঁকতেছি, এই যে তোমার যে তরল বা যেই টাইপের উপাদান থাকে, এই নীলটাকে আমি মনে করো বুঝতেছি আমার মাতৃকা, ঠিক আছে? এই নীল যে জিনিসগুলো, এটা হচ্ছে কাকে ধারণ করে রাখবে, এটা ধারণ করে রাখবে অস্থিকোষকে। তাহলে একটু অস্থিকোষটা আঁকি আবার, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখো, তো এই যে জিনিসগুলো আমি বলতেছি, এই জিনিসগুলো হচ্ছে কি, এই হলুদগুলো, হলুদগুলো হচ্ছে আমার অস্থিকোষ। চিন্তা করো, অস্থিকোষগুলো না, এই নীল যে জিনিসটা আছে, বা নীল একটা সলিড, বা বলতে পারো তরল হিসেবে যদি ধরো, তুমি চিন্তা করো যে মনে করো অস্থিকোষটা তরলের মধ্যে আছে, তাহলে এই যে নীল জিনিসটা, এটা হচ্ছে কি, এই যে অস্থিকোষগুলো একে হচ্ছে ধারণ করে রাখতেছে। তাহলে এই নীলটা হচ্ছে কি মাতৃকা, এই হলুদটা হচ্ছে কি, হলুদটা হচ্ছে আমার অস্থিকোষ। মানে হচ্ছে আমি কি বলতে পারি, যে অস্থিটা মাতৃকা থাকে, এবং মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো অবস্থায় থাকে, ছড়ানো চিরানো অবস্থায় থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অস্থির যে বেসিক গঠনটা, মাতৃকা। আবার বলো, মাতৃকাকে কেন আন্তঃকোষীয় স্থান বলা হয়? দেখো, কোষ কোনটা, এটা হচ্ছে কোষ, হলুদটা হচ্ছে কোষ, ঠিক আছে? তাহলে মাতৃকা দেখো, তার কি মাঝখানে না, আন্তঃকোষীয় স্থানে, মানে কোষগুলোর মাঝখানে যে জায়গাগুলো আছে এর মাঝখানে কি থাকতেছে, এর মাঝখানে মাতৃকাটা। তাহলে আমরা বলতে পারি মাতৃকা মানেই হচ্ছে আন্তঃকোষীয় স্থান, এটাই, ঠিক আছে? আচ্ছা, সো এবার একটু এখানে আমি লিখে দিই তোমাকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অস্থিকোষ, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অস্থিকোষ। আর এর পরে হচ্ছে কি আছে, এর পরে হচ্ছে আমার কাছে মাতৃকা আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মাতৃকা। ওকে, আচ্ছা, এটা তো গেল। এখন তোমার বইয়ে আরো কিছু কথা লেখা আছে। এই যে অস্থিকোষটা আছে না, এই অস্থিকোষের ভেতর যদি আমি মনে করো যাই, অস্থিকোষের ভেতরে হচ্ছে আমি কি কি পাবো, মনে করো, ধরো এটা একটা অস্থিকোষ, লালটা দিয়ে যদি আমি বুঝি যে এটা হচ্ছে আমার অজৈব পদার্থ, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অজৈব পদার্থ।
আর যদি আমি এটা আঁকি, দেখো এটা মনে করো আমার হচ্ছে অজৈব পদার্থ, আর সবুজটা দিয়ে আমি মনে করো জৈব পদার্থ বুঝি। এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার জৈব পদার্থ। এখন আমি কি বুঝাতে চাইতেছি এর মাধ্যমে? আমি বুঝাইতে চাইতেছি যে আমার অস্থি যে কোষ আছে, সেই অস্থি কোষের ভেতরে অ্যাপ্রক্সিমেটলি অজৈব বস্তু যেটা তার পরিমাণ 60%, আর জৈব বস্তু যেটা তার পরিমাণ হচ্ছে 40%। মানে হচ্ছে কি, অস্থি কোষ তো কিছু নিয়ে গঠিত, তাই না? তার মধ্যে অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে প্রায় 60% এবং জৈব পদার্থের পরিমাণ প্রায় হচ্ছে 40%। এটা হচ্ছে তার গঠনের কেসে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার গঠনের কেসে। আচ্ছা, এবং ইম্পর্টেন্টলি আমি যদি এই অস্থির মাঝখানে আসি, পুরো অস্থির মাঝখানে, এই পুরো অস্থির মধ্যে পানির পরিমাণ কত? 40% থেকে 50%। ওকে, এই পুরো অস্থির মধ্যে পানির পরিমাণটা কত? 40 থেকে 50%। কি বলা হচ্ছে এটাকে? পানি থাকে। ওকে, আচ্ছা। সো এইভাবে হচ্ছে কি, এইভাবে হচ্ছে আমার যে অস্থিটা, সেই অস্থিটা হচ্ছে গঠিত হচ্ছে। ওকে, এবং আরও একটা কথা আছে, এই যে অস্থি, আমরা বলি না অস্থিতে বিভিন্ন লবণ থাকে, তাই না? তো এই লবণের মধ্যে আসলে কারা কারা আছে বা কোন কোন লবণ থাকে এখানে মেইনলি? আমরা যদি তোমাকে বলি এখানে কয়েকটা স্পেসিফিক মৌল অনেক বেশি থাকে, আমি যদি তোমাকে বলি যে কি কি বেশি থাকে এখানে, দেখো একটা হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে, একটা হচ্ছে পটাশিয়াম, ধর আমি একটা লিখি, সংকেত লিখতেছি, ঠিক আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে সোডিয়াম, ফসফরাস, এরা বেশি থাকে। ওকে, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম থাকবে এখানে অনেক বেশি, পটাশিয়াম থাকবে, এগুলো কিন্তু লবণ হিসেবে থাকে। চিন্তা করো ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো লবণ না? তারপরে এরা কি থাকবে? সোডিয়াম থাকবে, আর হচ্ছে কি থাকবে? আর হচ্ছে যে ফসফরাস থাকবে। ওকে, সো আশা করি অস্থির যে গঠনটা, অস্থি হচ্ছে মেইনলি এইভাবে গঠিত হয়, তার পাশাপাশি অস্থির মাঝখানে এই ধরনের এগুলো লবণ থাকে। অস্থি টোটালি পানি থাকে 40 থেকে 50%। অস্থি গঠিত হয় দুইটা জিনিস নিয়ে, একটা মাতৃকা এইটা, এবং আরেকটা হচ্ছে কি অস্থিকোষ, যেটা ছড়ানো ছিটানো থাকে। অস্থিকোষের ভেতরে যদি যাও তাহলে দেখবে এই লাল বা অজৈব উপাদান 60% এবং জৈব উপাদান বা সবুজ অংশ হচ্ছে 40%। ওকে, সো এইটা হচ্ছে আমার পুরো যে অস্থির গঠনটা, সেটা আশা করি বুঝতে পারছো। এটাই দেখো, মাতৃকা আন্তঃকোষীয় পদার্থ কি থাকে? অনেক জৈব পদার্থ থাকে এখানে। মাতৃকার ভেতর কি থাকে? মাতৃকার ভেতরে থাকবে হচ্ছে অনেক অস্থিকোষ। অস্থিতে কি থাকে? 40 থেকে 50% পানি থাকবে। এবং জীবিত অস্থিকোষ আসলে কি কি থাকে? 60% অজৈব পদার্থ এবং হচ্ছে 40% জৈব পদার্থ। ওকে, সো এই জিনিসটা হচ্ছে এখানে তোমাদের লিখে দিছি। আচ্ছা, এবার আসো হচ্ছে যে অস্থিটা বৃদ্ধি কিভাবে পায়। তুমি চিন্তা করো যে আমরা বলি না যে একটা বাচ্চা ছোট ছিল, সে আস্তে আস্তে বড় হয়েছে, বা হচ্ছে আমরা বলি তার বৃদ্ধি ব্যাহত হয়েছে। আমরা অনেক সময় বলি না যে আচ্ছা তুমি ভিটামিন ডি বেশি করে খাবা, তাহলে তোমার হাড্ডির জন্য খুব ভালো। অর্থাৎ সামহাও যদি আমরা বলি যে আমাদের যে অস্থিটা আছে তার সাথে ভিটামিন ডি তার একটা সম্পর্ক আছে। আবার চিন্তা করবা, তোমাকে বলা হবে হচ্ছে যে তুমি ক্যালসিয়াম ভালো মতো খাও, তাহলে লম্বা হয়ে যাবা, ঠিক আছে, কারণ তোমার অস্থি তখন হচ্ছে বৃদ্ধি হবে। তো এই যে ক্যালসিয়াম, এই যে ভিটামিন ডি, এদের সাথে কার সম্পর্ক আছে? অস্থির বৃদ্ধির হচ্ছে একটা সম্পর্ক আছে, রাইট? তুমি এটা জানো, ছোটবেলা থেকেই জানো। তাহলে আমি কি বলতে পারি যে অস্থির বৃদ্ধির জন্য কি কি দরকার? একটা হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হচ্ছে খাবার। এখন তোমার বইয়ে একটা প্রশ্ন, মানে একটা ছোট্ট কিছু কথা লেখা আছে যে ভিটামিন ডি হচ্ছে কিভাবে আমার বডিতে কাজ করে, বা কিভাবে ভিটামিন ডিটা বডিতে তৈরি হইতে পারে। সেই ক্ষেত্রে কি হয় দেখো, প্রথমে এই যে সূর্যের আলোক রশ্মি, ঠিক আছে, তো সূর্য কি করে তোমার, মনে করো এটা, সো সূর্যের আলো যেটা, সূর্যের আলো হচ্ছে আমার স্কিনে পড়ে, ঠিক আছে, স্কিনে। তো এই স্কিনের নিচে না কোলেস্টেরল থাকে অনেকগুলো। তো যখন সূর্যের আলোটা স্কিনে পড়ে তখন কোলেস্টেরলের একটা চেঞ্জ হয়। কি হয়? একটা সূর্যের আলো স্কিনে পড়লে কোলেস্টেরলের একটা পরিবর্তন ঘটে। এবং এই পরিবর্তনটা আরও হয় যখন যকৃৎ এবং বৃক্ক এসে যায়। কোথায় কোথায়? লিভার এবং কিডনি। কালকে আমরা কিডনি পড়ছিলাম আগের দিন, ঠিক আছে। সো যকৃৎ এবং হচ্ছে কি যকৃৎ এবং বৃক্ক, এই দুইটাই হচ্ছে আরও পরিবর্তন হয়। কার পরিবর্তনটা হয়? কোলেস্টেরলের, ঠিক আছে। এবং দেন হচ্ছে এই পরিবর্তনের পরে আমার বডিতে হচ্ছে কি তৈরি হয়? ভিটামিন ডি সংশ্লেষণ হয়। দেখতে পারছো? প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমার সানলাইট পড়বে স্কিনে, দেন কোলেস্ট্রলের চেঞ্জ হবে, দেন সেটা যকৃৎ এবং বৃক্কে আরও চেঞ্জ হবে, দেন হচ্ছে ভিটামিন ডিটা হচ্ছে তৈরি হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমার কাজটা হয় এবং এইভাবে অস্থির বৃদ্ধিটা হচ্ছে সম্পন্ন হয়। আচ্ছা, এবার যেহেতু আমরা অস্থির পার্টটুকু শেষ করছি, তুমি যদি এখন বইয়ে যাও
দেখবা অস্থির পুরো পার্টটা হচ্ছে তুমি অনেক বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন আমরা চলে যাব হচ্ছে তরুণাস্থি যেটা আছে, সেই তরুণাস্থির যে গঠনটা, অর্থাৎ তরুণাস্থি কিভাবে গঠিত হয়, তরুণাস্থি কি, এইটা বুঝতে আরেকটু সমস্যা হয় তোমাদের, কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড দেয়া আছে। ওকে, অনেকগুলো কিন্তু ওয়ার্ড দেয়া আছে। তো আমরা হচ্ছে এটা বুঝবো, তার আগে এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, সাউন্ড কম, এখন ঠিক আছে? সাউন্ডটা আমি তাহলে একটু দেখি যে সাউন্ডটা হচ্ছে কম কেন। তাহলে আমি হচ্ছে আরেকটু জোরে বলি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন ডিরেক্টলি চলে যাব হচ্ছে কি, আমরা চলে যাব হচ্ছে তরুণাস্থি যেটা, সেই তরুণাস্থি নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। ওকে, আচ্ছা। তার আগে হচ্ছে আমরা 1 মিনিট দিই, তোমরা হচ্ছে 1 মিনিট এইটা একটু রিভিউ করো। তোমরা হচ্ছে এই জায়গাটা একটু ছোট্ট করে রিভিউ করো, তারপর আমরা তরুণাস্থিতে চলে যাব। আচ্ছা, দেখো, তরুণাস্থি অলরেডি হচ্ছে আমি কি বলছি, তরুণাস্থি হচ্ছে যেগুলো তোমার অনেক বেশি কি ইলাস্টিক থাকে, অনেক ফ্লেক্সিবল হয়। লাইক তুমি কানের যেটা আছে, কারেন্টটা কিন্তু সহজে হচ্ছে নড়াইতে পারতেছো, ঠিক আছে? সো কারেন্টটা সহজে নড়াইতে পারতেছো, সবকিছু হচ্ছে কি হইতেছে অনেক বেশি ইজিয়ার তোমার তরুণাস্থির জন্য। সো তরুণাস্থিও না কিছুটা হচ্ছে অস্থির মতো, যেহেতু সে একটা যোজক কলার রূপান্তরিত রূপে। তাহলে এখানেও কি থাকবে, এখানেও মাতৃকা থাকবে, এখানেও কোষ থাকবে। বাট তার আগে তোমাদের ছোট্ট করে বলি, তরুণাস্থির সাথে একটা ওয়ার্ডের ব্যাপক হচ্ছে সম্পর্ক আছে। কোন ওয়ার্ডটা দেখো, তো আমি বলি তোমাকে কখনো তরুণাস্থি, তুমি সবসময় এর সাথে কন্ড্র লাগাই দিবা। কি বলছি আমরা, কন্ড্র, ঠিক আছে? এই কন্ড্র ওয়ার্ডটার মানেই হচ্ছে যে যার সাথে কার রিলেশন আছে, তরুণাস্থির রিলেশন আছে। ওকে, আচ্ছা। এবার মনে করো আমি একটা তরুণাস্থি মনে করো নিলাম, এই যে এটা এটা মনে করো আমার একটা তরুণাস্থি, নীলাভ একটা আবরণ দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা তরুণাস্থি, এটা। ওকে, একটা তরুণাস্থি নিলাম। এখন মনে করো এই তরুণাস্থিটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে দিব। তরুণাস্থিকে প্রথমে কাটলাম, দেন কই দিলাম, দেন হচ্ছে তাকে মাইক্রোস্কোপের মনে করো নিচে দিলাম, ঠিক আছে? এটা মনে করো বড় করলাম আরো। এখন বড় করে যখন আমি তাকে জুম করব, মনে করো এই যে জুম করলাম, ঠিক আছে? জুম করলে সবার আগে আমি যদি তোমাকে দেখি এখানে কি কি দেখতে পারবো, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে আমি এখানে কন্ড্রোসাইট দেখতে পারবো, বা হচ্ছে কি তরুণাস্থির যে কোষটা সেটা। তো তোমাকে দেখাইতেছি এটা কিভাবে কাজ করে তোমার। আচ্ছা, ঠিক আছে, সাউন্ড আমি একবার দেখতেছি ঠিক আছে কিনা। আচ্ছা, দেখো, ফার্স্টে কি আঁকতেছি, ফার্স্টে হচ্ছে আমার যে তরুণাস্থির কোষগুলো আছে সেই তরুণাস্থির কোষগুলো একটু আঁকি। দেখো, তরুণাস্থির মনে করো এই যে এগুলো কোষ আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার তরুণাস্থির কোষ, হলুদগুলো। যেহেতু তুমি মনে আছে সাইট বলতে কি বোঝানো হয়, সাইট বলতে বোঝানো হয় কোষ, ঠিক আছে? যেহেতু এটা তরুণাস্থির কোষ, তাহলে আমি এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি হচ্ছে কন্ড্রোসাইট। কন্ড্রো, কন্ড্রো মানেই হচ্ছে কি, কন্ড্রো মানেই হচ্ছে তরুণাস্থি। আর সাইট যদি বলি, সাইট মানেই হচ্ছে কি, সাইট মানেই হচ্ছে কোষ। তাহলে তরুণাস্থির যে কোষগুলো তাকে আমরা বলি কি, কন্ড্রোসাইট। ওকে, আচ্ছা। কন্ড্রোসাইট কি করে, কন্ড্রোসাইট থেকে বিভিন্ন ক্ষরণ হয়। কিসের ক্ষরণ হয়, আমরা বলি কন্ড্রিন নামক একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে? যেটা হচ্ছে কি ঈষদচ্ছ, মানে হালকা স্বচ্ছ থাকবে। দেখো কি কি এখান থেকে বের হয়, মনে করো এখানে ছিল, এখান থেকে এই যে মনে করো এই যে কি, এই যে তোমার এরকম হালকা নীল বর্ণের তোমার হচ্ছে কি এই যে পদার্থ ক্ষরণ হয়, ঠিক আছে? এই দেখো ক্ষরণ হচ্ছে, ক্ষরণ হচ্ছে,
অর্থাৎ আমার যেই তরুণাস্থিটা থাকে, তরুণাস্থির কোষগুলো তারা হচ্ছে কি করে, এই যে নীল যে পদার্থটা, এরকম একটা পদার্থ হচ্ছে ক্ষরণ করে, যেটা কোথায় চলে যায় বলতো, যেটা হচ্ছে এই যে মাতৃকা আছে, এই যে আমার মাতৃকা আছে, মাতৃকায় হচ্ছে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষরণটা কোথায় যাচ্ছে, মাতৃকার মাঝখানে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, এই ক্ষরণটাকে আমরা নাম কি দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি হচ্ছে কন্ড্রিন। দেখো কন্ড্রিন কিন্তু কি, কন্ড্রিন হচ্ছে এক ধরনের প্রোটিন। নর্মালি দেখবে হচ্ছে যাদের নামে শেষে ইন থাকে তাদের প্রোটিন হওয়ার হচ্ছে একটা চান্স থাকে। তাহলে কি হইতেছে এখানে, এই যে ক্ষরণটা হইতেছে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বলি কন্ড্রিন নামক একটা রাসায়নিক পদার্থ। ওকে, আচ্ছা। এবং এই কন্ড্রিনটা হচ্ছে কোথায় থাকে, এই কন্ড্রিনটা থাকে হচ্ছে আমাদের যেই মাতৃকা দিয়ে। তো এই জন্য তোমাদের বলা হয় কি, বলা হয় হচ্ছে যে আমার যে মাতৃকাটা, সেই মাতৃকা মানে হচ্ছে কি বলছিলাম মনে আছে, যে আন্তঃকোষীয় স্থান যেগুলা, তাহলে মাতৃকা হচ্ছে কি দিয়ে তৈরি, মাতৃকা হচ্ছে কন্ড্রিন দিয়ে তৈরি। তাহলে আমি বলতে পারি কি মাতৃকা তৈরি করে। ওকে, এবং এটা কি বর্ণের হয়, হালকা নীল বর্ণের। আচ্ছা, এইটা একটা গেল। তাহলে আমরা কি কি বললাম, আমরা বললাম হচ্ছে কন্ড্রোসাইট এবং হচ্ছে কন্ড্রিন। এবার আমাদের কাছে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি, আমার যে কন্ড্রিন আছে, ঠিক আছে, এই যে কন্ড্রিনগুলো আছে, এই কন্ড্রিন, তাহলে আমি আরেকটু একটা ছবি আঁকে, দেখো এটা হচ্ছে মনে করো আমার কন্ড্রিন। এখন এই যে কন্ড্রিন আছে না, মানে এইগুলো তো পুরোটা কন্ড্রিন, এই কন্ড্রিনের মাঝখানে না ফাঁকা ফাঁকা জায়গা দেখা যায়, গর্ত দেখা যায়, বুঝছো। এগুলো মনে করো কি, এগুলো হচ্ছে আমার গর্ত, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার গর্ত। জিনিসটা কিরকম থাকতে পারে চিন্তা করো, যে তোমার বিভিন্ন সোজা জায়গা আছে, সোজা জায়গার পরে গর্ত হয়ে যায় ছোট একটা, তো সেই গর্ত একটা থাকে। তো এরকম কন্টিনের মাঝখানেও এরকম এরকম সাদা 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 এগুলো হচ্ছে কি থাকে, এগুলো হচ্ছে আমার গর্ত থাকে। তো এই যে গর্তটা, এটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় ল্যাকিউনি। তো এই যে গর্ত, এটাকে বলা হয় কোনটা, ল্যাকিউনি বলা হয়। ওকে, এই গর্তটাকে আমরা কি বলি, গর্তটাকে বলি হচ্ছে ল্যাকিউনি। এখন এই ল্যাকিউনের মাঝখানে না আরো দুই ধরনের কোষ দেখা যায়। আমি বলি লাল দিয়ে একটা বললাম, একটা এই ল্যাকিউনের মাঝখানে, ঠিক আছে, কি থাকে, এগুলো লাল, ঠিক আছে। ওকে, আচ্ছা। এই যে আমি গর্তের মাঝখানে এই লাল লাল কোষগুলো দেখতেছি, এইটাকে আমি ধরো নাম দিলাম হচ্ছে কি কন্ড্রোব্লাস্ট। দেখো ব্লাস্ট মানে কি জানো, ব্লাস্ট মানে যেখানে থাকবে বুঝবা এটা একটা অপরিণত কোষ। এগুলো কিন্তু পরিণত, হলুদগুলো, বাট যখনই লালটা শেষে দেখো ব্লাস্ট আছে, অপরিণত কোষ, মানে যেই তরুণাস্থির কোষগুলো হচ্ছে অপরিণত, সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি হচ্ছে কন্ড্রোব্লাস্ট। এবং একই সাথে চিন্তা করো, আমি এখানে বলা হয়েছে কি কন্ড্রোসাইটের কথাও বলা হয়েছে না, এইখানে যে কন্ড্রিনটা ছিল, এই যে তোমার কন্ড্রিনটা, এই কন্ড্রিনের এইখানে যে কন্ড্রোসাইটটা আছে, এরাও কিন্তু একটা গর্তের মাঝখানেই থাকে এরকম একটা। অর্থাৎ চিন্তা করো যে যদি আমি একটা ফাঁকা জায়গা না করে দেই, তাহলে কিন্তু কোনো কোষই থাকবে না ওই জায়গার মধ্যে। তা আমি কি করলাম, ওই কন্ড্রিনের মাঝখানে ছোট 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 গর্ত করছি, ওই গর্তের মাঝখানে দুইটা জিনিস দিয়ে দিছি, একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট আর একটা দিছি কন্ড্রোসাইট, ঠিক আছে। গর্তটাকে বলছি ল্যাকিউনি, ওই গর্তের মাঝখানে দুই ধরনের কোষ থাকে, একটা কন্ড্রোসাইট, একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট, একটা অপরিণত একটা পরিণত। তাহলে এটা থাকতেছে ল্যাকিউনির মাঝখানে। এবং আমার পুরো মাতৃকা, যেটা মাতৃকা কি নিয়ে গঠিত হইতেছে, মাতৃকা গঠিত হইতেছে হচ্ছে কন্ড্রিন দিয়ে। ওকে, এইটা একটা তো গেল আমাদের। এবার যে জিনিসটা বলা হয়, আমার যে তরুণাস্থিটা, এই যে তরুণাস্থিটা, এটার বাহিরে একটা আবরণ থাকে। ওকে, এই যে আবরণ, এই আবরণটাকে আমরা কি বলি, এই আবরণটার নাম দেই হচ্ছে, ধরো এটাই তো, এটা তাই না, এইটার আবরণ আমরা কি দিছি, পেরি, পেরি দিলাম, ঠিক আছে, কন্ড্রিয়াম। তাহলে কি বুঝতেছো বলো তো, যে কন্ড্রো, কন্ড্রো আসছে না এখানে, কন্ড্রো হচ্ছে তরুণাস্থি রিলেটেড, পেরি, পেরি মানে হচ্ছে চারিদিকে। তাহলে আমাকে বলো যে তরুণাস্থির চারিদিকে যে আবরণ, চারিদিকে যে আবরণ, তাকে আমরা কি বলতেছি, পেরিকন্ড্রিয়াম। হচ্ছে এইটাই, দেখছো, এটাই হচ্ছে এটা। সো এটাকে আমরা কি বলছি, পেরিকন্ড্রিয়াম। এবং এই পেরিকন্ড্রিয়ামটা কি হয়, পেরিকন্ড্রিয়ামটা হচ্ছে চকচকে এবং হচ্ছে হালকা নীল হয়, বুঝতে পারছো। সো এই জন্য এটা চকচকে হয়, তাই হচ্ছে আমরা কি বলি, তরুণাস্থিকে সাদা, নীলাভ এবং হচ্ছে চকচকে দেখতে পাই। এটা হচ্ছে কেমন থাকে, এটা হচ্ছে মেইনলি সাদা এবং হচ্ছে চকচকে থাকে।
তাই তরুণাস্থিকে তুমি বাহির থেকে দেখতে থেকে কেমন লাগে? হালকা নীল লাগে। বাহির থেকে দেখলে কেমন লাগে? হালকা নীল। ওকে, সো এটাই হচ্ছে টোটালটা আমার কি, এটাই হচ্ছে আমার যে টোটাল তরুণাস্থিটা আছে, সেই তরুণাস্থির হচ্ছে যে গঠনটা সেটা। আশা করি এখান থেকে তোমাদের হচ্ছে আর কিছু বাদ নাই। ওকে, সো তরুণাস্থির বিভিন্ন অবস্থান নিয়ে বলা হয়েছে। আমি আশা করি তোমাকে হচ্ছে কন্ড্রোসাইট যেটা, সেই কন্ড্রোসাইটটা হচ্ছে বুঝাইতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আমি একটু সরি, তোমরা দেখা বলো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এর পরের পার্টটায় হচ্ছে চলে যাইতেছি। ওকে, পরের পার্টটাকে আমি অলরেডি হচ্ছে অস্থির গঠন পড়লাম, আমি অলরেডি তরুণাস্থির গঠন পড়লাম। আমি তোমাদের বলি, আমি গঠন জিনিসগুলো একটু হচ্ছে তোমাদের আগে আইকা আইকা দেখাই, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ক্ল্যারিটি আরও বেশি হবে। তো এই জন্য হচ্ছে আমরা আইকা ফার্স্টে দেখছি, দেন হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সেটা হচ্ছে আমরা দেখে নিব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার তরুণাস্থি। তাহলে দেখো তরুণাস্থির কথা কি কি বলা হয়েছে। তরুণাস্থি একটা যোজক কলার ভিন্ন রূপ। তরুণাস্থিটা কি নরম এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক জিনিসটা হচ্ছে কি, স্থিতিস্থাপক মানে হচ্ছে টান দিলা আবারও আগের জায়গায় চলে আসছে। দেখো কানটা এরকম করলাম, আবার আগের জায়গায় চলে আসছে। তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ওকে, আচ্ছা, এবার বলা হয়েছে কি তরুণাস্থির মাতৃকাতে কোষগুলো ঘনভাবে বিস্তৃত থাকে। অর্থাৎ এখানে যে তুমি চিন্তা করো কোষগুলো কি অনেক ঘনভাবে থাকবে এখানে তরুণাস্থির কোষগুলো। তরুণাস্থির কোষগুলো থেকে শক্ত ঈষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়, ঠিক আছে? শক্ত থাকবে এটা, এবং হচ্ছে কি থাকবে, ঈষদ স্বচ্ছ বা ঈষদচ্ছ মানে হালকা স্বচ্ছ থাকবে। এই রাসায়নিক বস্তু বের হয় যার নাম কন্ড্রিন, যার বর্ণ হচ্ছে হালকা নীল। অর্থাৎ এই যে কন্ড্রিনটা আছে, এই কন্ড্রিনটাকে হচ্ছে কি হালকা নীল, এবং এই কন্ড্রিনটাই কি তৈরি করতেছে, মাতৃকা হচ্ছে তৈরি করতেছে। আচ্ছা, কন্ড্রিনে গহ্বর থাকে যাকে বলা হয় ল্যাকিউনি। দেখছো কন্ড্রিনে হচ্ছে এই দেখো এই সাদা সাদা যেগুলো বাইরে দিছি না, ডট ডট ডট, বা হচ্ছে এই যে কোষের বাইরে সাদাগুলা, এগুলো একটা গর্ত। লাইক তুমি চিন্তা করো, এটা একটা গর্ত, এটা হচ্ছে একটা অস্থি কোষ। তো এটা হচ্ছে এই যে এরকম ভাবে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই যে গর্তটা আমার কাছে আছে, এই গর্তের মাঝখানে এই কোষগুলা কন্ড্রোসাইট বা কন্ড্রোব্লাস্ট এইভাবে থাকে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কন্ড্রিনে গহ্বর থেকে ল্যাকিউনি বলা হয়। ল্যাকিউনি এর ভেতরে থাকে হচ্ছে কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট। তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলার নির্মিত আবরণ দিয়ে পরিবেষ্টিত, যাকে আমরা বলি হচ্ছে পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, তুমি আমাকে একটা জিনিস বলতে পারবা যে অস্থির চারিদিকে কি থাকে? অস্থির নামে আমরা অস্টিয়াম বলি, তাহলে অস্থির চারিদিকে কি থাকতে পারে এটা একটু আমাকে জানাও, ঠিক আছে? তোমার কন্ড্রো বা তরুণাস্থির চারিদিকে থাকে পেরিকন্ড্রিয়াম, তাহলে অস্থি বা অস্টিয়াম এর চারিদিকে কি থাকবে? পেরি কিছু একটা হবে, বলো তো কি হবে একটা, আমাকে একটু জানাও। আচ্ছা, এবার আমরা যেহেতু চলে আসছি হচ্ছে আমরা কি কি পড়লাম, আমরা পড়লাম অস্থি পড়ছি, আমি তরুণাস্থি পড়ছি। এবার আমাদের কোয়েশ্চেনটা আসে হচ্ছে যে ভাই অস্থি সন্ধি জিনিসটা হচ্ছে কি? ওকে, অস্থি সন্ধি হচ্ছে জিনিসটা কি? দেখো, অস্থি সন্ধি আর পেশি মানে বন্ধনী, তারপর অস্থি বন্ধনী, এগুলো মাঝখানে একটু প্যাচ লাগো। দেখো আমি জাস্ট সোজা একটা কথা বলি, অস্থি সন্ধি আর অস্থি বন্ধনী দুজনের মাঝখানে ডিফারেন্স কি জানো? অস্থি সন্ধি হচ্ছে একটা জায়গা, ঠিক আছে? যেরকম চিন্তা করো, এখানে একটা অস্থি আছে, এখানে একটা অস্থি আছে, তাহলে এদের মাঝখানের যে জায়গা সংযোগ স্থলটা, দেখো সংযোগ স্থল কোনটা, এই যে এই জায়গাটা না, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অস্থি সন্ধি এই জায়গাটা। অর্থাৎ দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থল, যেটা এটা একটা সংযোগ স্থল মানে একটা কি জায়গা, এটা হচ্ছে একটা স্থানকে বোঝায় অস্থি সন্ধিটা, ঠিক আছে? এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে অস্থি সন্ধি। ভার্সেস তুমি যদি অস্থি বন্ধনীতে আসো, বন্ধনী মানে কি, বন্ধনে আবদ্ধ করা কোন একটা দড়ির সাহায্যে। এর আগে কিন্তু তুমি বন্ধনে আবদ্ধ করতে পারবে না। তাহলে আমি যদি তোমাকে বলি যে অস্থি সন্ধিতে অস্থিগুলোকে সংযুক্ত রাখার জন্য দেখো এই যে আমার দড়ির মতো অংশ থাকে না, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার অস্থি বন্ধনী। দেখো, সো রজ্জুর মতো, রজ্জু মানেই দড়ি, এবং এটা কি থাকে, স্থিতিস্থাপক। চিন্তা করো, এই যদি স্থিতিস্থাপক না হয় আমার হাড্ডিটা কিন্তু আমি নড়াইতে পারবো না, আবার আগের জায়গায় আসবে না, তো স্থিতিস্থাপক হইতে হবে। সো এখানে অস্থি যুক্ত থাকে, তাকে আমরা বলি হচ্ছে অস্থি বন্ধনী বা বলা হয় কি লিগামেন্ট। ওকে, লিগামেন্ট কার সাথে কার, অস্থির সাথে অস্থির। ওকে,
আর অস্থি সন্ধি হচ্ছে এই জায়গাটা। তাহলে সোজা বাংলায় কি অস্থি সন্ধি হচ্ছে একটা জায়গা, অস্থি সন্ধি কি, অস্থি সন্ধি হচ্ছে একটা জায়গার নাম। আর অস্থি বন্ধনী কি, অস্থি বন্ধনী হচ্ছে একটা দড়ি, ঠিক আছে, একটা দড়ি, এই যে জিনিসটা। ওকে, সো এটা হচ্ছে লিগামেন্ট এবং হচ্ছে অস্থি সন্ধি। আচ্ছা, তো আমাদের যে অস্থি সন্ধি আমরা কি বলি, এর মধ্যে একটা টাইপের অস্থি সন্ধি হচ্ছে আমরা পড়ি, একটা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি, ঠিক আছে। সাইনোভিয়াল অস্থি সন্ধি কি, যে মনে করো তোমার দুইটা অস্থি আছে, তার বহির্ভাগ এসে মিলিত হয়েছে কোনো একটা জায়গায়। বহির্ভাগ মানে কি, বাহিরের পার্টটা। একটা ছবি দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে, দেখো এই যে এখানে ছবিটা ক্লিয়ার না, তোমাদের বই থেকে নিছি। দেখো এই একটা অস্থি, এইটা অস্থির বহির্ভাগ, এই আরেকটা অস্থি, এই অস্থিটার বহির্ভাগ। এরা দেখো একটা অস্থি সন্ধি বা একটা জায়গায় মিলিত হয়েছে না। তো এই যে জায়গাটা যখন দুইটা অস্থির বা তিনটা বা চারটা যে কোনোটাই হোক, তাদের বহির্ভাগটা মিলিত হয়, তাকে আমরা বলি হচ্ছে কি, তাকে আমরা বলি হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি, অর্থাৎ সাইনোভিয়াল অস্থির জায়গা। ঠিক আছে, এখন এই যে সাইনোভিয়াল অস্থি সন্ধিটা আমার কাছে আছে, এটার হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল। সরলটা হচ্ছে কি, যখন দুইটা মাত্র অস্থি থাকে, কি থাকে যখন, যখন মনে করো দুইটা মাত্র অস্থি থাকে, লাইক তুমি মনে করো এই হাড্ডির একটা পার্ট থাকবে, আর হচ্ছে মনে করো এই হাড্ডির একটা পার্ট থাকবে। সো এই যে জায়গাটা, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সরল অস্থি সন্ধি, ঠিক আছে। এই যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সরল অস্থি সন্ধি। আচ্ছা, তাহলে জটিল অস্থি সন্ধি জিনিসটা কি, জটিল অস্থি সন্ধি হচ্ছে যখন দুইয়ের অধিক অস্থি থাকে, লাইক তুমি চিন্তা করো এইখানে হচ্ছে একটা হাড় আছে, আর হচ্ছে কি এইখানে একটা হাড়, আবার মনে করো এইখানে একটা হাড়, ঠিক আছে। সো এই যে দুই বা ততোধিক অস্থি মানে হচ্ছে কি, এখানে তিনটা আছে না, তো যখনই এখানে তিনটা আসছে, আমি এই যে জায়গাটা আছে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের জটিল অস্থি সন্ধি, ঠিক আছে, এই যে জায়গাটা। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের জটিল অস্থি সন্ধি, আর এটা হচ্ছে সরল অস্থি সন্ধি। ওকে, আচ্ছা, তাহলে আমরা অস্থি সন্ধির সাইনোভিয়াল অস্থি সন্ধির পার্টটুকু পড়ে ফেলছি। এখন তোমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, যে আমার যেই সাইনোভিয়াল অস্থি সন্ধিটা, এই সাইনোভিয়াল অস্থি সন্ধির গঠনটা হচ্ছে কেমন। ওকে, এখানে হচ্ছে কি কি নিয়ে গঠিত হয়, কিভাবে গঠিত হয়, আমরা একটু ছোট্ট করে জিনিসটা হচ্ছে এইখানেই দেখে ফেলবো। ওকে, আচ্ছা, দেখো তাহলে আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আঁকা শুরু করি। ওকে, আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে দুইটা অস্থি আঁকি, দুইটা অস্থি আঁকি মনে করো, এটা একটা অস্থির বহির্ভাগ, আর একটা মনে করো এটা একটা অস্থির বহির্ভাগ, ঠিক আছে, আঁকলাম মনে করো অস্থি। এখন এই অস্থির বহির্ভাগে মনে করো আমি দিলাম এই যেটা, এটা কি বলতো আমার অস্থি বন্ধনী, বা এটা কি বলা হচ্ছে, লিগামেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। আমি আস্তে আস্তে ইয়া করবো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অস্থি বন্ধনী, বা এটা হচ্ছে আমার সেই লিগামেন্টটা। ওকে, আচ্ছা, এবার তাহলে আরেকটু আঁকি এদিক থেকে, এইটা একটা আঁকলাম। এটা কি আমি দেখাই দিচ্ছি তোমাকে, আগে প্রথমটা পুরোটা আঁকি, দেন হচ্ছে আরেকটা ইয়ে করতেছি আমি। এটা আরেকটা কি দিলাম, এটা হচ্ছে আমি আরেকটা আবরণ দিলাম। এবার ভেতরে মনে করো আমি একদম তরল পদার্থ দিয়ে দিলাম, তরল পদার্থের মতো এখানে এইগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম এটা হচ্ছে আমার এখানে অস্থি আছে, ঠিক আছে। অস্থির এই প্রান্তভাগে এই যে পার্টগুলো দেখবো হচ্ছে স্পঞ্জের মতো গোল গোল ফাঁকা 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 ফাঁকা, এগুলোকে আমরা কি বলি, স্পঞ্জি, স্পঞ্জি অস্থি, ঠিক আছে। কি বলা হয় এটাকে, স্পঞ্জি অস্থি। দেখো স্পঞ্জের মতো, কিন্তু স্পঞ্জ, স্পঞ্জের মতো চিন্তা করছো, স্পঞ্জও কিন্তু এরকম ফাঁকা ফাঁকা থাকে, একটা স্পঞ্জের বল নিয়েও দেখবা ভিতরে হচ্ছে ফাঁকা ফাঁকা থাকে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি। ওকে, আচ্ছা, এবার স্পঞ্জি অস্থির বাহিরে যদি আমি আসি, আমরা হচ্ছে কি এই যে আমার অস্থির সাথে অস্থি, এরা হচ্ছে কি এই যে অস্থি সন্ধিতে, এইখানে এটা আমার কাছে কি আছে, এটা আমার কাছে মনে করো লিগামেন্ট আছে। আমি যদি এটাকে এইভাবে আঁকি, ধরো আমি লাল দিয়ে আঁকি এটা, তাহলে ভালো হয় মনে হয়, ঠিক আছে। এই যে লালটা মনে করো হচ্ছে কি, লালটা হচ্ছে আমার কি লিগামেন্ট মনে করো। ওকে, একটা দড়ির মতো অংশ দিয়ে আমি কি করতেছি, দুইটা হাড় জোড়া লাগাইতেছি, ঠিক আছে। আমি আরেকটু ভালো মতো এটা দিয়ে দিই, তাহলে এই যে জায়গাটা আমার কাছে আছে,
এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কাছে অস্থি বন্ধনী বা হচ্ছে কি লিগামেন্ট, তার মাধ্যমে দুইটা হাড় হচ্ছে জোড়া লাগানো আছে। এখন তুমি চিন্তা করো দুইটা হাড়ের মাঝখানে এখানে একটা ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গার মাঝখানে কি এই রসটা আছে বা এই ফ্লুইডটা আছে, এই তরলটা আছে। তাহলে এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। ওকে, এটাকে আমরা নাম দিচ্ছি কি, এটাকে নাম দিচ্ছি হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। এবং দেখো এই সাইনোভিয়াল গহ্বরের মাঝখানে কি আছে, সাইনোভিয়াল গহ্বরের মাঝখানে আমাদের কাছে থাকে হচ্ছে সাইনোভিয়াল রস, ঠিক আছে, বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে সাইনোভিয়াল রস। আমি আজকে এগুলো সবগুলো একে দেখাচ্ছি কারণ একে দেখালে তোমার জন্য আরো একটু ক্ল্যারিটি বাড়বে। ওকে, সো সাইনোভিয়াল রস থাকে। এবার তুমি চিন্তা করো আমার কাছে কি আছে, আমার কাছে আছে হচ্ছে এই যে হলুদ, যেটা হলুদটাকে আমি কি বলি দেখো, হলুদটা দেখো কোথায় আছে, সাইনোভিয়াল গহ্বরের বাহিরে। তাই এই যে হলুদ গহ্বরটা এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি। ঝিল্লি কি করে, আবরণ করে রাখে না, লাইক কোষের বাহিরে কি থাকে, কোষ ঝিল্লি। তাহলে সাইনোভিয়াল গহ্বরের বাহিরে কি থাকবে, সাইনোভিয়াল ঝিল্লি। ওকে, আচ্ছা, ওকে। এই বাহিরে কি থাকতেছে, বাহিরে থাকতেছে হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি। তাহলে আমার কাছে কি কি পাইলাম, স্পঞ্জি অস্থি পাইছি, বাহিরে থাকে লিগামেন্ট, তারপরে সাইনোভিয়াল ঝিল্লি, সাইনোভিয়াল গহ্বর, তার ভেতর থাকে হচ্ছে সাইনোভিয়াল রস। ঠিক আছে, এবং আরেকটা জিনিস তুমি দেখো এখানে দেখলে বুঝবা যে আমার এই যে অস্থির একেবারে তুমি মনে করো প্রান্ত ভাগে, আমি কোনটা দিয়ে নিই, এটা দিয়ে নিই মনে করো, এই যে মনে আছে অস্থির মাথায় যে বিভিন্ন কুড়মুড়ে হাড্ডি থাকে, বলতাম আমরা যে কুড়মুড়ে হাড্ডি আছে। তো কুড়মুড়ে হাড্ডি মানেই হচ্ছে কি, কুড়মুড়ে হাড্ডি মানেই তরুণাস্থি বলছিলাম, মনে আছে? তাহলে এইখানেও কি থাকবে, এই যে অস্থির মাথাটা আছে, এই অস্থির মাথায় থাকবে হচ্ছে কি, মাথায় থাকবে হচ্ছে তরুণাস্থি। কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে তরুণাস্থি। ওকে, আর চিন্তা করো তরুণাস্থির বাহিরে কি ছিল, তরুণাস্থির আবরণ, যেটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। ঠিক একইভাবে তুমি যদি অস্থির বাহিরে যাও তাহলে অস্থির বাহিরে কি পাবে, অস্থির একটা আবরণ পাবা না? তাহলে ওইটা একটু আঁকি মনে করো, এই যে তো অস্থির বাহিরে অস্থির যে আবরণ তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে পেরি অস্টিয়াম। অস্টিয়াম মানেই হাড্ডি, অস্থি, কন্ড্রিয়াম মানেই তরুণাস্থি। আর পেরি যেহেতু বাহিরে তাই তাকে বলা হচ্ছে কি, তাই তাকে বলা হচ্ছে পেরি অস্টিয়াম। ওকে, সো আশা করি হচ্ছে সাইনোভিয়াল যে সন্ধিটা আছে, সাইনোভিয়াল সন্ধির গঠনটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু ছবিতে যাই, তোমাদের বইয়ের যেটা আছে সেটাতে। এটি দেখো, সো এটা হচ্ছে স্পঞ্জি অস্থি, পেরিঅস্টিয়াম, হাড্ডির চারিদিকে থাকবে। দৃঢ় অস্থি এই সাইডে যেগুলো শক্ত হয়ে থাকে। তন্তুময় ঝিল্লি, ঠিক আছে, তন্তুময় ঝিল্লি এটা, যেটা হচ্ছে কোনটা, আমার লিগামেন্টেরটা। তারপরে সাইনোভিয়াল ঝিল্লি। এই তন্তুময় ঝিল্লি এবং সাইনোভিয়াল ঝিল্লি মানে হচ্ছে কি, এই যে লিগামেন্টের যে ঝিল্লিটা থাকবে, লিগামেন্টের যেই পার্টটা যে ঝিল্লিটা দিতেছে, লিগামেন্টের ঝিল্লিটা তন্তুময় থাকে, আর হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি। এই দুজন মিলে কি করতেছে, দুজন মিলে একটা একসাথে, একে বলা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল। একটা ক্যাপসুলের মতো গঠন করছে না, দেখো ক্যাপসুল কি করে, এরকম থাকে, তার ভেতরে অন্য কিছু থাকে। তো চিন্তা করো হাড্ডিটাকে ক্যাপসুলের মতো আবরণ করে রাখছে এই দুইটা ঝিল্লি, তন্তুময় ঝিল্লি, সাইনোভিয়াল ঝিল্লি। তাকে বলা হচ্ছে ক্যাপসুল। আর্টিকুলার মানে কি, আর্টিকুলার মানে হচ্ছে সংযোগ দেয়। আর্টিকুলেশন মানেই হচ্ছে কি, আর্টিকুলেশন মানেই হচ্ছে সংযোগ, তাহলে সংযোগ দিতেছে এমন ক্যাপসুল। তারপর দেখো সাইনোভিয়াল গহ্বর, এই যে ফাঁকা জায়গাটা, এখানে তরুণাস্থি থাকে হাড্ডি দুইটার মাথায়, আর হচ্ছে কি থাকে, যে লিগামেন্টটা থাকে। ওকে, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার যে সাইনোভিয়াল অস্থিসন্ধিটা আছে, সেই সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন। এখন এখন আমরা চলে আসবো হচ্ছে এই যে আমার কাছে অস্থিসন্ধি আছে, এই অস্থিসন্ধি প্রকার হচ্ছে কি কি আছে। ওকে, অস্থিসন্ধির আমার এখানে কি কি হচ্ছে প্রকার আছে, আমরা সেটা একটু নিয়ে কথা বলবো। উদাহরণগুলো চিন্তা করলেই তোমার কাছে ইজিলি মনে আসবে। তুমি চিন্তা করো এই যে আমার মাথাটা আছে, মাথার এই যে মাথা কিন্তু একটা হাড় না, অনেকগুলো পার্ট নিয়ে মাথার হাড় গঠিত, ঠিক আছে, এবং তাদের মাঝখানে এই যে বিভিন্ন কানেকশন থাকে, এই লাল লাল বিভিন্ন কানেকশন থাকে, দেখছো এই যে এরকম খাঁচকাটা খাঁচকাটা বিভিন্ন কানেকশন থাকে। এগুলো কি, এগুলো হচ্ছে আমার একটা একটা অস্থির সাথে আরেকটা অস্থির সন্ধি বা অস্থি সন্ধি। কিন্তু তুমি কি কখনো মাথার হাড় এরকম নাড়াইতে পারবা? পারবা না তো।
তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? নিশ্চল অস্থিসন্ধি, অর্থাৎ যে অস্থিসন্ধিটা নড়াচড়া করা যায় না। কোন জায়গার? করটির। ঠিক আছে, করটির যে অস্থিসন্ধি তার হচ্ছে কি নিশ্চল অস্থিসন্ধি। এবার দেখো, তুমি যদি বলো হয় ঈষৎ সচল, ঈষৎ সচল বলতে কি সামান্য পরিমাণ নাড়াচাড়া করতে হবে, সামান্য সচল। তাহলে কারা কারা? দেখো, তোমার এই যে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ড দেখো, মেরুদণ্ড তুমি কি করতে পারো? সামনে এবং হচ্ছে পেছনে, বাট বেশি পেছনে কিন্তু করতে পারতেছো না। ওকে, এবার তুমি চিন্তা করো বামে এবং হচ্ছে ডানে, অর্থাৎ বামে ডানে সামনে পেছনে সামান্য পরিমাণ নড়াচড়া করা যায়। এটাকে আমরা বলি হচ্ছে কি ঈষৎ সচল অস্থিসন্ধি। ঠিক আছে, সামান্য, এটা হচ্ছে সামান্য ডানে বামে। তাহলে আমরা কি বলছি? মেরুদণ্ডের অস্থিসন্ধি। ঠিক আছে, মেরুদণ্ডে যে অস্থিসন্ধি থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ঈষৎ সচল। আচ্ছা, এবার আসলে পূর্ণ সচল। পূর্ণ সচল মানে কি? কন্টিনিউয়াসলি যে কোনো দিকে অনেক কুইকলি নাড়ানো যায়, অনেক দূর নাড়ানো যায়। এরাই হচ্ছে কি? এরাই হচ্ছে পূর্ণ সচল অস্থিসন্ধি। পূর্ণ সচল অস্থিসন্ধির মধ্যে উদাহরণটা আমরা দেখব। তার আগে দেখব পূর্ণ সচল অস্থিসন্ধি দুই ধরনের হয়। ঠিক আছে, দুই ধরনের কি কি? একটা হচ্ছে বল ও কোটর অস্থিসন্ধি, এবং আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে আমাদের যে কবজা সন্ধি। ঠিক আছে, কবজা। দুই ধরনের অস্থিসন্ধি দেখা যায়। তো এই দুই ধরনের অস্থিসন্ধি আমরা একটু পরের স্লাইডে দেখি। দেখো, বল ও কোটর অস্থিসন্ধি হচ্ছে পূর্ণ সচল অস্থিসন্ধি দুইটা পার্ট। ঠিক আছে, কেন এটাকে বলা হচ্ছে? এই দুইটা অস্থিসন্ধি কি কন্টিনিউয়াসলি যে কোনো দিকে অনেক কুইকলি নড়াচড়া করা যায়। এবং প্রথমটায় আসি, বল এবং কোটর অস্থিসন্ধি দেখা যাবে কি এখানে একটা হাড্ডির পার্ট এরকম খোঁচ হয়ে আছে, আরেকটা হাড্ডির পার্ট যে এরকম করে আসছে। ঠিক আছে, একটা খোঁচ এবং আরেকটা এইভাবে হয়ে আসছে। দেখছো, একটা এরকম খোঁচ আছে এবং আরেকটা এরকম উপরে আছে। তাহলে এটা বলের মতো, এটা কোটরের মতো, এবং এটা দেখো যে কোনো দিকে নড়ানো যাইতেছে। উদাহরণ কি কি আছে? উদাহরণ হচ্ছে আমার কাঁধের যে সন্ধি, দেখো কাঁধে এখানে একটা হাড় আছে, এখানে একটা হাড় আছে। ঠিক আছে, এটা কিরকম? বলের মতো করে এরকম ভাবে আবদ্ধ করে রাখছে। দেখ, এটা যদি বল হয় এবং এটা যদি কোটর হয়, তাহলে এরকম করে আমার এই যে এই কোন সন্ধিটা আছে, এরকম বল, আর এটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে এরকম করে রাখছে। তো কোনই অস্থি সন্ধিটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই জন্য দেখবা যে কোনো দিকে অনেক কুইকলি মুভ করা যায়, পেছনে নেওয়া যায়, সামনে নেওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের কোনই যে অস্থি সন্ধি, কোনই কাঁধের যে অস্থি সন্ধি, সরি কাঁধের অস্থি সন্ধি। ঠিক আছে, আচ্ছা, ঠিক একইভাবে দেখো এটাকে আমরা বলি উরু। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কাঁধ। আর এটা হচ্ছে কি? উরু। উরু মানে হচ্ছে থাই। ঠিক আছে, তো দেখো উরুর এই জায়গাটাও কিন্তু বল এবং কোটরের মতো আছে। তাই তুমি পাটা দেখো, পাটা কিন্তু সহজে নাড়াইতে পারবে। উরু। আর জানু বলতে কি বোঝায়? জানু বলতে হাঁটু বুঝায়। ঠিক আছে, জানু মানে হাঁটু, আর উরু মানে হচ্ছে উপরে। একদম এইটা এরকম, এটা এরকম, একদম নীলের মতো কিন্তু। ঠিক আছে, হাতের শুরুর অংশটুকু হচ্ছে কি বল ও কোটর, পায়ের শুরুর অঞ্চলটুকু হচ্ছে বল এবং কোটর। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কি বল ও কোটরের মধ্যে পড়ছে। কবজা জিনিসটা কি? কবজা জিনিসটা মানে হচ্ছে দরজার মতো। ঠিক আছে, আমি পরে একটা স্লাইড রাখছি তোমার বোঝানোর জন্য। এটা দরজার মতো সন্ধি। তাহলে এটা আসো, একটু দরজার সন্ধিটা পড়ে আসি। তুমি দেখো আগে ফার্স্টে দেখো দরজাটা কিরকম। আমি দরজাটা উল্টা লাগাইছি, বুঝছো? আর দরজা দেখো এরকম খোলা যায় না। দেখছো কিভাবে? এক সাইডে কিন্তু খুলছে, অন্য সাইডে আবার যাবে না। এক সাইডে খুলছে, অন্য সাইডে যাইতেছে না। তুমি আমার হাতেরটাও চিন্তা করো, হাতেরটাও দেখো এই যেরকম দরজার মতো না। এটা কোনটা? এটা কোনো ইয়ার। দেখো কোনো ইটা দেখো এই যে দরজার মতো না, দরজার মতো খুলতেছে। তাহলে আমরা কবজা সন্ধি বলতে কাকে বোঝাচ্ছি? যে কোনোই সন্ধিটা আছে, কোনোই এবং জানু। জানু মানে হাঁটু। দেখো হাঁটুটাও সেম ভাবে একদিকে দেখবা বেশি একটা নড়াইতে পারবে না, আরেকদিকে দেখবা খুব বেশি নড়াইতে পারতেছো। ঠিক আছে, হাত দেখো এদিকে বেশি নড়াইতে পারতেছো না, বাট এদিকে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার কবজা সন্ধি। সো কোনুই এবং হচ্ছে কি? কোনুই এবং হচ্ছে জানু। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমার কবজা সন্ধির পার্টের মধ্যে হচ্ছে পড়ে গেছে। এরপর আমরা পেশিতে চলে আসবো। তো আমরা অলরেডি হচ্ছে অস্থি পড়ছি, অস্থি সন্ধি পড়ছি, কি কি অস্থি সন্ধির পার্ট আছে সেটা দেখছি, নিশ্চল অস্থি সন্ধি, ঈষৎ সচল, পূর্ণ সচল। আশা করি এতটুকু হচ্ছে বুঝাইতে পারছি আমি। এবং এখানে আর এমন কোনো পার্ট নেই যে সমস্যা হবে। এরপরে একটু বোঝার জায়গা আছে একটা জায়গায়, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের যেই তুমি যখন টেন্ডনটা পড়বো এখানে অল্প একটু বোঝার জায়গা আছে। এছাড়া মোটামুটি আমাদের চ্যাপ্টারের সোজা পড়াগুলো শেষ এখানে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের পরের পার্টে চলে যাই। অলরেডি হচ্ছে আমাদের 56 মিনিট হয়ে গেছে। সর্বোচ্চ এটা 1 ঘন্টা 10 বা 1 ঘন্টা 15 মিনিট হবে, এর বেশি আর লাগবে না আশা করি। ওকে, সো দেখো আমাদের কাছে কি আছে? কবজা সন্ধি শেষ। এবার আসে হচ্ছে পেশি নিয়ে। দেখো পেশির এখানে দেখো কাজটা ইম্পর্টেন্ট। পেশি তোমাদের পড়াইছিলাম মনে আছে আগে, এই যে এটা, এটাই হচ্ছে পেশি।
ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পেশি। তাহলে পেশি হচ্ছে কি কি করে, দেখো পেশির কাজ কি কি। তোমার আসলে হাড্ডিটা কিন্তু নিজের নড়াচড়া করতে পারে না। হাড্ডিকে তুমি কখনো বলতে পারবে না যে তুমি নড়াচড়া করো। দেখো ঘটনা কি হয়, পেশি সংকুচিত হয় এভাবে, পেশি সংকুচিত হয়, দেন হাড়টা উপরে উঠে আসে। ঠিক আছে, ফার্স্টে কি হয়, পেশিটা সংকুচিত হয়, দেন হাড়টা উপরে উঠে আসে। তাহলে তোমার নড়াচড়ায় আসলে হেল্প করতেছে কে? হেল্প কিন্তু মেইনলি করতেছে পেশি। ওকে, ঐচ্ছিক পেশি স্পেসিফিক্যালি যদি আমি তোমাকে বলি। সো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরা সহায়তায়, অঙ্গবিন্যাস, ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে কিন্তু সে আকৃতি প্রদান করতেছে দেহে। পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে, এটা একটা ইম্পর্টেন্ট তোমার কি বলে লাইন। ঠিক আছে, এই যে পেশিটা আছে, এই পেশি কি করে, আমার হচ্ছে গ্লুকোজটাকে, মানে এই যে শর্করাটাকে সে হচ্ছে কি করে, গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখে। যখন সে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখে, চিন্তা করো তুমি তো সবসময় খাইতেছো না, এই যে এখন রোজার টাইমে তুমি যে রোজা আসো, তোমার তো বডি এই যে কাজ করতেছে, এই যে আমি হাত নাড়াইতেছি করতেছি, শক্তি তো আমার কি করতে হয়েছে, শক্তিটা আমার ইউজ করতে হয়েছে। তাহলে এখন তো আমি খাইনি, ভাত তো খাইনি, তাহলে শক্তিটা পাইছি কোথা থেকে? এটা পাইছি হচ্ছে যে আমার যে শক্তিটা কিন্তু সঞ্চয় হয়ে আছে, এখানেও কিন্তু সঞ্চয় হয়ে আছে গ্লাইকোজেন হিসেবে। ওকে, বডির বিভিন্ন জায়গায় গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় থাকে। ওকে, সো এটা হচ্ছে আমার পরে কাজ করে। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয় হৃদপেশি, হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে। তুমি জানো যে হৃৎপিণ্ডে আসলে কি থাকে, হৃদপেশি থাকে, তাহলে এটাও একটা পেশি যেটা রক্ত সঞ্চালন করে। মলমূত্র ত্যাগ, পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন প্রভৃতি স্বয়ংক্রিয় কাজে হচ্ছে ভূমিকা পালন করে। ওকে, কারণ বিভিন্ন চলন লাইক তুমি যদি চিন্তা করো পরিপাক নালীর মধ্য থেকে খাবারটা যে যাচ্ছে, তোমার মাঝে মধ্যে পেট মোচড়ায় না? পরিপাক নালী বলতে কাকে বোঝায়? তোমার পাকস্থলী থাকবে না, তাহলে পাকস্থলী মোচড়ায় না? তো যখন সেটা মোচড়ায়, চিন্তা করো নড়াচড়া হয়েছে, কিছু নড়াচড়া মানেই বুঝবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পেশি। ওকে, নড়াচড়া করছে মানেই হচ্ছে কি, নড়াচড়া করছে মানেই হচ্ছে সেটা একটা পেশি। আচ্ছা, সো এটা হচ্ছে পেশির কাজ গেছে। আমরা একটু পেশির ইম্পর্টেন্ট যে জায়গাটা, পেশিটা কাজ করে কিভাবে সেটা নিয়ে একটু কথা বলবো বেশি। পেশি তোমার সংকুচিত হয়, আর এই সংকুচিত থেকে আগের অবস্থায় যখন ফিরে আসে আমরা সেটাকে বলি প্রসারিত। চিন্তা করো, বা রিল্যাক্সড অবস্থা। চিন্তা করো সে হচ্ছে এরকম আছে নর্মাল অবস্থায়, সে যখন সংকুচিত হয়েছে, দেখছো মোটা হয়ে গেছে, সংকুচিত হয়েছে, এরকম কন্ট্রাক্টেড হয়েছে, আগের অবস্থায় ফিরে গেছে, সংকুচিত হয়েছে। তুমি নর্মালি চিন্তা করো, এই যে এখানে আমার এটা কিন্তু নর্মাল অবস্থায় আছে, ঠিক আছে, এই হাড়টা দেখো এখন সংকুচিত হবে। যখন সংকুচিত হয়েছে দেখছো হাড়টা উপরে উঠে আসছে, এরকম আছে নর্মাল অবস্থায়, সংকুচিত হয়েছে, হাড়টা উপরে উঠে আসছে। আবার দেখো এটা আগের অবস্থায় গেছে, হাতটা নিচে গেছে। নিচের হাড়টা দেখো কি করতেছে, নিচেরটা কিন্তু যখন সংকুচিত আছে, দেখো এই যে যখন আমি এরকম করছি তখন দেখো নিচের নিচের ইয়েটা কেমন, এই হাড়ির নিচের যে অস্থিটা, সরি নিচের পেশিটা, এটা দেখো এটা কিন্তু নর্মাল অবস্থায় আছে। যখন আমি হাড়টাকে সোজা করছি তখন দেখো এটা ফুলে গেছে, তার মানে তখন সে কি হয়েছে, তখন হচ্ছে সে সংকুচিত হয়েছে। তাহলে আমি একবার বলি, হাতটা এরকম আছে, আমার হাতের নিচের যে পেশিটা এটা হচ্ছে কি আছে, এটা দেখবো একটু ফুলা আছে, এটা কিন্তু উপরেরটা ফুলা না। তাহলে নিচেরটা যেহেতু ফুলা আছে মানে সে হচ্ছে কি হয়েছে, সে হচ্ছে তোমার সংকুচিত অবস্থায় আছে। তাহলে উপরেরটা কি আছে, উপরেরটা আছে নর্মাল প্রসারিত অবস্থায়। এবার তুমি হাতটাকে টানছো, তাহলে চিন্তা করো এইটা এরকম হয়েছে, তার মানে উপরের মাংসটা সংকুচিত হয়েছে, তাই সেই হাতটা এদিকে আসছে, এবং নিচের মাংসটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে তোমাদের গেল। তাহলে কি হয়েছে এখানে, কমান্ডটা কে দিতেছে, তোমার মাথায় প্রথমে চিন্তা আসছে না আমি হাতটাকে এভাবে করবো, তো মাথার চিন্তাটা, স্নায়বিক উত্তেজনাটা এই হাতে আসছে। তাহলে প্রথমে কি আসছে, প্রথমে হচ্ছে আমরা বলি নার্ভ আসছে, নার্ভ কমান্ড আসছে, এটা কি দিচ্ছে, স্নায়বিক উত্তেজনা, স্নায়বিক কমান্ড। এই উত্তেজনা হইলে কি হয়, পেশির সংকোচন হয়, এবং যখনই দেখো পেশির সংকোচন হয় তখনই কি অস্থিটা নড়াচড়া করতেছে না, অস্থিটা নড়াচড়া করতেছে। ওকে, আচ্ছা, এবার বাইসেপস এবং ট্রাইসেপস পেশি আমি অলরেডি তোমাদের এখানে জিনিসটা বুঝাইছি, তারপরে এখানে বুঝাই একবার। দেখো তোমার হাতটা মনে করো নর্মাল অবস্থায় আছে, হাত, ঠিক আছে, হাতে যে এরকম আছে, এই অবস্থায় দেখো কোনটা যেন ফুলা থাকে, নিচেরটা ফুলা থাকে, উপরেরটা নর্মাল থাকে। ফুলা থাকা মানেই কি, ফুলা থাকা মানেই হচ্ছে সে সংকুচিত হয়েছে। তাহলে আমি বলি কি, হাতটা যখন এরকম এরকম অবস্থায় থাকে, সোজা অবস্থায়, তখন ট্রাইসেপস পেশি কি থাকে, এ থাকে হচ্ছে সংকুচিত। আর এই যে বাইসেপস, বাইসেপস হচ্ছে কি প্রসারিত। আমার উপরে যে মাংসটা বা উপরে যে পেশিটা এটা হচ্ছে বাইসেপস, নিচেরটা হচ্ছে ট্রাইসেপস। উপরেরটা বাইসেপস, নিচেরটা ট্রাইসেপস। এখন দেখো আমি বলি এখানে আমার তিনটা হাড় আছে, এইখানে আছে না, এখানে একটা হাড় আছে, আর এইখানে আছে দুইটা হাড়। এখানে যে একটা হাড়, এই হাড়টার নাম কি দিছি আমি, এই হাড়টার নাম দিছি হচ্ছে হিউমেরাস। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি হিউমেরাস।
এইখানে যে দুইটা হাড় আছে, দুইটা হাড় থাকে কিন্তু এখানে কি বলা হয় একটাকে, একটা বলা হয় রেডিয়াস এবং আলনা। তোমাদের আরেকটা ছবি দেখাই তাহলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে। দেখো তোমাদের এখানে একটু দেখো, এই যে একটু ছবি পেয়েছে না, এই যে এখানে দেখো, এই দেখো এই যে উপরের হাড়টা এটাকে বলা হয় হিউমেরাস, আর এই যে দুইটা হাড় না, একটা হচ্ছে রেডিয়াস একটা হচ্ছে আলনা। তাহলে চিন্তা করো হাড় যখন তোমার মানে এরকম উপরে উঠে আসে তখন কি হইতেছে, হিউমেরাসটা এবং রেডিয়াস আলনাটা কাছাকাছি আসতেছে, আর যখন সোজা হইতেছে তখন রেডিয়াস আলনা দূরে সরে যেতেছে। রেডিয়াস আলনা কাছে আসলো কখন, যখন এরকম হয়েছে, রেডিয়াস আলনা হিউমেরাসের কাছে, রেডিয়াস আলনা হিউমেরাসের দূরে, কখন, বুঝতে পারছো? আচ্ছা, তো এই কথাগুলি তোমার বইয়ে হচ্ছে লেখা আছে। তাহলে দেখো এখন কি হয়েছে, এখন হিউমেরাসের কাছে হচ্ছে রেডিয়াস আলনা চলে আসছে, কখন, যখন বাইসেপস পেশিটা আমার কি হয়েছে, সংকুচিত হয়েছে, আর ট্রাইসেপস পেশিটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। ওকে, সো দেখো এখানে কিন্তু একটা মজার জিনিস, যখন ট্রাইসেপসটা সংকুচিত হয় বাইসেপসটা প্রসারিত হয়, যখন ট্রাইসেপসটা প্রসারিত হয় বাইসেপসটা সংকুচিত হয়, মানে কি বাইসেপস এবং ট্রাইসেপস হচ্ছে কি করে, একজন আরেকজনের বিপরীত কাজ করে, একজন আরেকজনের কি করে, বিপরীত কাজটা করে। ওকে, সো এই জিনিসটা তোমার কাছে কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, সো বাইসেপস সংকুচিত হয়েছে, আমি একবার বুঝাই, বাইসেপসটা সংকুচিত হয়েছে, হাতটা হিউমেরাসটা রেডিয়াস আলনার কাছাকাছি আসছে, যখন বাইসেপসটা সংকুচিত তখন ট্রাইসেপসটা মাস্ট প্রসারিত। ওকে, হাতটা সোজা করলা, হিউমেরাস থেকে রেডিয়াস আলনা দূরে সরে গেল, যেখানে বাইসেপসটা প্রসারিত ট্রাইসেপসটা সংকুচিত। এটা হচ্ছে পেশির কার্যক্রম হাত ওঠানামার ক্ষেত্রে। ওকে, আমি আশা করি হচ্ছে এই জিনিসটা তোমাদের বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা, এই যে দেখো এটা তোমাদের এখানে অলরেডি দেখানো হয়েছে, যে কি হয়েছে এটাকে আমি বলতে পারি যে বাইসেপসটা, তুমি জাস্ট এই ছবিটা দেখো, ছবিটা হচ্ছে কি বাইসেপসটা দেখো, বাইসেপসটা সংকুচিত হবে, দেন হাতটা কাছাকাছি চলে আসছে এবং এই অবস্থায় ট্রাইসেপসটা প্রসারিত। আবার এইটা যখন প্রসারিত তখন এটা সংকুচিত, দেখছো একটা বাড়লে একটা কমে, লাইক একটা যদি দাড়ি পাল্লায় এক জায়গায় ওজন বেশি দেয় এক জায়গায় এরকম উঠে না, তাহলে একটা সংকুচিত হলে একটা প্রসারিত হয়, একটা প্রসারিত হলে একটা সংকুচিত হয়, এভাবে হচ্ছে এই জিনিসটা কাজ করে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের বইয়ের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটাকে আমরা বলি টেন্ডন। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে টেন্ডন। এতটুকু পর্যন্ত আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, আচ্ছা, টেন্ডন কি বলছিলাম, যে পেশি বন্ধনী, অর্থাৎ পেশিটা হাড্ডির সাথে কিভাবে লাগবে। দেখো পেশিটা এরকম এসে চিকন হয়ে একটা দড়ির মতো সাদা অংশের মতো হয়ে কি হাড্ডিতে যুক্ত হয়েছে, তো এই জিনিসটাকে আমরা বলি টেন্ডন। ঠিক আছে, এই যে সাদা অংশটা এটাকে আমরা বলি হচ্ছে টেন্ডন। তাহলে টেন্ডন দেখো, টেন্ডন কার মতো লাগতেছে, টেন্ডনটা ঘন, মনে হচ্ছে অনেক বেশি ঘন হয়ে আছে, এটা ডেফিনেটলি ঘন সেটা, এবং দেখো শ্বেত তন্তুময়। দেখো এটা সাদা না, যেহেতু এটা সাদা তাহলে কি ধরনের তন্তু বা কি ধরনের ফাইবার থাকবে, ফাইবার মানে বুঝো তো, আঁশ বুঝো না, মাঝে মধ্যে তুমি দেখবা যে বিভিন্ন শাক যখন খাবা তখন ডাটা আছে না, ডাটার মধ্যে অনেক আঁশ থাকে, লম্বা লম্বা সুতা 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 সুতা, এটাই হচ্ছে তন্তু। তাহলে এখানে কি ধরনের তন্তু আছে, সাদা সাদা বা শ্বেত তন্তু আছে, শেষ। যোজক টিস্যু, তাহলে কি বলছিলাম এই চ্যাপ্টারে যা আছে সবই তো যোজক টিস্যুই, অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, তারপরে তোমার পেশি বন্ধনী, সবই কি, সবই তোমার হচ্ছে আমার এই যে যোজক টিস্যু সেটা দিয়ে হচ্ছে গঠিত। তাহলে দেখো টেন্ডন হলো মাংসপেশির প্রান্তভাগ দড়ির মতো শক্ত হয়েছে, এবং টেন্ডনটা কি দিয়ে গঠিত, ঘন শ্বেততন্তুময় যোজক টিস্যু দিয়ে হচ্ছে এই আমার যে টেন্ডনটা সেটা হচ্ছে গঠিত। এটা যাওয়ার পরে আমার কাছে এবার লাগবে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমার যে টেন্ডনটা আছে সেই টেন্ডনটার হচ্ছে গঠন কীরকম, টেন্ডনটার একটু ভেতরের গঠনে হচ্ছে আমরা যাব। ওকে, টেন্ডনটার একটু ভেতরের গঠনে আমরা যাব, এখানে 2-3টা লাইন আছে, আমরা 2-3টা লাইন হচ্ছে এখানে দেখব। ওকে, আচ্ছা, ঠিক আছে, দেখো আমি মনে করি আমি তোমাকে প্রথম থেকে কিন্তু মাতৃকা পড়াইতেছি, ঠিক আছে, মাতৃকা মানে হচ্ছে কি মায়ের মতো, যে তোমাকে ধারণ করে রাখবে। তাহলে আমি যদি এবার আসি, আমার যে টেন্ডনটা আছে এই টেন্ডনটার মনে করো আমি মাতৃকায় চলে গেলাম, এটা মনে করো টেন্ডন, টেন্ডন যেটা, টেন্ডনটাকে আমি জুম করছি, ঠিক আছে, এটাকে আমি কি করছি, এটাকে আমি জুম করছি, জুম করে অনুবীক্ষণ এরকম দেখতেছি যে এইখানে কি আছে, এখানে হচ্ছে আমার টেন্ডনের মাতৃকাটা আছে। তো মাতৃকা মনে করো আঁকি ফার্স্টে, এই যে এগুলো মনে করো, এগুলো হচ্ছে আমার টেন্ডনের মাতৃকা, তরলের মতো মনে করা আছে এখানে। এর মাঝখানে আমি কি বলি, একদম তোমার কাছে শ্বেততন্তু ছড়ানো থাকে, শ্বেততন্তু জিনিসটা কি, সাদা সাদা তন্তু, এই যে
মানে সাদা সাদা দড়ির মতো ফাইবার এরকম থাকবে, এরকম ভাবে থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি মাতৃকার মধ্যে আছে। এগুলো কি বলা হয়? এগুলোকে ফাইবার বলা হয় বা সাদা তন্তু বলা হয়। বাহিরেটা তোমার হচ্ছে অন্য কালার দিয়ে কি, তাহলে একটু ক্লিয়ার পাবা। এটা মনে করো আমার টেন্ডনটা, ঠিক আছে। টেন্ডনের এটা একটা টেন্ডনের পার্ট, এটা একটা যোজক টিস্যু। এই টিস্যুর মধ্যে কি আছে? এই টিস্যুটার মধ্যে এই যে সাদা 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 কি আছে আমার কাছে? শ্বেততন্তু আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার শ্বেততন্তু, শ্বেত বা সাদা কালারের তন্তু। ওকে, শ্বেততন্তু আছে। এটা হচ্ছে কি? এটা আমার একটা যোজক টিস্যু। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার একটা যোজক টিস্যু। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কাছে কি আসছে? কথা আমার শোনা যাইতেছে এখানে? আচ্ছা, সো এবার দেখো, এরা হচ্ছে কি? এটা একটা শ্বেততন্তুর একটা কি, এই পুরা পার্টটা কি, পুরা হলুদ জিনিসটা হচ্ছে কি? পুরা হলুদ জিনিসটা হচ্ছে আমার একটা যোজক টিস্যু, একটা টিস্যু বলতে পারি। তো এরকম অনেকগুলো যে টিস্যু আছে, এরা হচ্ছে মিলা কি তৈরি করবে দেখাই তোমাকে। মনে করো এইটা একটা আসবে, এটা একটা আসবে, এটা একটা আসবে, এটা একটা আসবে, এটা একটা আসবে, এরকম, ঠিক আছে। এরকম করে করে অনেকগুলো এরকম টিস্যু কি করবে? এই যে এগুলোর মাঝখানে কি থাকবে? সেও কিন্তু থাকবে না। এরা নিয়ে কি করবে? এরা হচ্ছে একটা আটি গুচ্ছ তৈরি করবে। কি তৈরি করবে এরা? একটা, ধর আমি তোমাকে পুরোটা একসাথে দেখাই এখানে। আমি এটা ধরো লাল দিলাম। যে পুরা যেটা না, এটাকে বলে আমরা আটি বা আটি গুচ্ছ, ঠিক আছে। আটি, প্রথমে আটি তৈরি করবে, তারপর এরকম অনেকগুলো আটি একসাথে যুক্ত হবে, যে এরকম হবে, এরকম ভাবে অনেকগুলো তৈরি হয়। কি বলবো এটাকে? আমরা বলবো আটি গুচ্ছ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে আটি গুচ্ছ। প্রথমে কি হয়েছে? প্রথমে এই টিস্যুটা আসে, টিস্যুটা তারপরে কি তৈরি করে? টিস্যুটা তারপরে হচ্ছে এখান থেকে এসে আটি তৈরি করে, অনেকগুলো আটি নিয়ে একসাথে আটি গুচ্ছ তৈরি হয়, ঠিক আছে। এবং এই আটিটা হচ্ছে এক ধরনের যোজক কলা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। এই আটিটা যদি আমি তোমাকে বলি, এরকম একটা যোজক কলা দিয়ে মনে করো আবৃত থাকে, এই যেগুলো। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যারিওলা, ঠিক আছে, অ্যারিওলা। ওকে, সেটা হচ্ছে কি? অ্যারিওলা। ফার্স্টে হচ্ছে কি? একটা টিস্যু থাকবে, যেটার মাঝখানে অনেকগুলো শ্বেততন্তু থাকবে। এই অনেকগুলো টিস্যু নিয়ে গঠিত হবে একটা আটি। এই অনেকগুলো আটি, লাল লাল যেগুলো, এটা নিয়ে তৈরি হবে আটি গুচ্ছ। আটি গুচ্ছের আবরণে থাকবে হচ্ছে কি? অ্যারিওলার থাকবে। এবং এই অ্যারিওলার যেটা আছে, এই অ্যারিওলার ভেতর থেকে আসলে আমার কি করে? বিভিন্ন রক্তনালী, ধরো আমি তোমাকে বলি, বিভিন্ন রক্তনালী হচ্ছে এর মাধ্যমে প্রবেশ করে। মনে করো একটা ধমনী, এই যে আমার যে টেন্ডনটা আছে, এই টেন্ডনের ভিতর তো আমার রক্তনালী প্রবেশ করতে হবে, তাই না? তারপর কি প্রবেশ করতে হবে বলো তো? আমার হচ্ছে এখানে স্নায়ু প্রবেশ করতে হবে। স্নায়ু প্রবেশ ছাড়া তো এটা হবে না, স্নায়ুও প্রবেশ করতে হবে। এই কারণেই তো সিগন্যালটা বা কমান্ডটা আসবে সংকোচনের। তো এই সংকোচনের কমান্ডের জন্য এখান থেকে রক্তনালী যাবে, এখান থেকে তোমার স্নায়ু যাবে। তো এগুলো হচ্ছে কি? অ্যারিওলার ভেতর থেকে বা ভেদ করে প্রবেশ করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্নায়ু বা হচ্ছে রক্তনালী। ওকে, এবং ইম্পর্টেন্টলি দেখো, টেন্ডনটা পেশির কোন জায়গায় সংযুক্ত হয়? এটা টেন্ডন না, আর এটা পেশি না, তাহলে পেশির কোন জায়গায় টেন্ডনটা সংযুক্ত হবে? ধরো আমি তোমাকে বলি, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার টেন্ডন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার টেন্ডন। ওকে, এটা হচ্ছে আমার টেন্ডন, আর এটা হচ্ছে আমার মনে করো পেশি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার পেশি। তাহলে আমরা বলতে পারি, দেখো টেন্ডন এবং পেশি, এটা হচ্ছে পেশি। তাহলে টেন্ডনটা পেশির কোন জায়গায় সংযুক্ত হয়েছে? পেশির আবরণে সংযুক্ত হয়েছে, পেশির ঝিল্লিতে সংযুক্ত হয়েছে। আর এই যে পেশির ঝিল্লিটা, এই পেশির ঝিল্লির নামকে আমরা কি বলি? এই পেশির যে ঝিল্লিটা, এই যে লাল কালারের, এই যে মোটা করে দিলাম আমরা, ঠিক আছে। টেন্ডন পেশির ঝিল্লির সাথে সংযুক্ত হয়, এটাকে বলা হয় সার্কোলেমা, ঠিক আছে। তাহলে এইটা একটা গেল যে আমার টেন্ডনটা পেশির ঝিল্লির সাথে সার্কোলেমায় সংযুক্ত হয়। এবং কিভাবে? আমার যেই পুরো টেন্ডনটা ভেতরে হচ্ছে কি কি আছে। ওকে, তাহলে আমি আশা করি হচ্ছে টেন্ডনের গঠনটা তোমাদের কাছে এখানে শেষ করতে পারছি। ওকে, এবার আসা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট নিয়ে অলরেডি তোমাদের বলছি, লিগামেন্ট হচ্ছে কি? পাতলা কাপড়ের মতো, ঠিক আছে। এই জন্য দেখা যায় কি, তোমার আসলে বেশিরভাগ সময় ছিঁড়ে যায়, কে বেশিরভাগ সময় কিন্তু ছিঁড়ে যায় হচ্ছে লিগামেন্টটা, এবং লিগামেন্টটা সহজে জোড়া লাগে। বাট টেন্ডন যেটা, ওইটা কিন্তু অতটা পাতলা না। ওইটা যদি ছিঁড়ে যায়, ওটা জোড়া লাগতে অনেক কষ্ট হয়, ও জোড়া লাগে না বললেই চলে, ঠিক আছে।
এবং আরেকটা ডিফারেন্স আছে, লিগামেন্টটা কিন্তু স্থিতিস্থাপক, ঠিক আছে, লিগামেন্টটা হচ্ছে স্থিতিস্থাপক, বাট তোমার যেই টেন্ডনটা সেটা স্থিতিস্থাপক না। কারণ চিন্তা করো, তুমি পেশিটা সংকুচিত করলা, স্থিতিস্থাপক মানে কি, একটা রাবার ব্যান্ডের মতো। তো টেন্ডনটা যদি রাবার ব্যান্ডের মতো হয়, হাত তো তোমার এমন এমন করবে, তাহলে টেন্ডনটা রাবার ব্যান্ডের মতো হওয়া যাবে না, টেন্ডনটা স্থিতিস্থাপক হওয়া যাবে না, টেন্ডনটা হচ্ছে অস্থিতিস্থাপকের জন্য। আচ্ছা, তো স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অস্থি বন্ধনী বা হচ্ছে লিগামেন্ট। অলরেডি হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে পড়ে আসছি, ঠিক আছে। এবং এই যে অস্থিটা থাকে, আমি যদি তোমাকে বলি লিগামেন্টটা, লিগামেন্টটা হচ্ছে কি থাকে, এই লিগামেন্টের ভেতরে আমি যদি লিগামেন্টটা একটু আঁকি, ফার্স্টে মনে করো আমি লিগামেন্ট আঁকবো, কোনটা দিয়ে আঁকবো কোনটা দিয়ে আঁকবো, এটা দিয়ে আঁকি ধরো। এটা মনে করো লিগামেন্টের আমার টিস্যুটা, এর মাঝখানে না দুই ধরনের তন্তু থাকে, একটাকে বলা হয় শ্বেততন্তু, আরেকটা বলা হয় পিত্তন্তু। পিত্তন্তু মানে কি জানো, হলুদ। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পিত্তন্তু, আর এই সাদাটা হচ্ছে কি, সাদাটা হচ্ছে আমার শ্বেততন্তু। তাহলে দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে পিত্তন্তু আর একটা হচ্ছে শ্বেততন্তু, ঠিক আছে। এবং এই পিত্ততন্তু শ্বেততন্তু বাদেও আমাদের কাছে এখানে কি কি আছে, এদের মধ্যে সরু শাখা প্রশাখা থাকবে, এবং এই স্থিতিস্থাপকতা নর্মালি কি থাকবে, স্থিতিস্থাপকতা হচ্ছে তুলনামূলক অনেক বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবং এই তন্তুগুলো আমরা কি বলতে পারি, এই তন্তুগুলো হচ্ছে কি, এই তন্তুগুলো স্থিতিস্থাপক বা হচ্ছে কি ইলাস্টিক। ইলাস্টিক মানে কি, চিন্তা করো একটা রাবার ব্যান্ড নিয়ে কি বলি, এটা ইলাস্টিক না? তাহলে ইলাস্টিক যে তন্তুগুলা, এই ইলাস্টিক তন্তু কোন ধরনের প্রোটিন দিয়ে তৈরি? তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম, মনে আছে যে ইলাস্টিন, ইন মানে নর্মালি প্রোটিন, তাহলে সে হচ্ছে কোন ধরনের প্রোটিন দিয়ে তৈরি, ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে হচ্ছে এটা তৈরি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লিগামেন্টের পার্ট। লিগামেন্টটা ইলাস্টিক বা স্থিতিস্থাপক, তার এখানে দুই ধরনের তন্তু দেখা যায়, পিততন্তু শ্বেততন্তু, এটা এগুলোকে ইলাস্টিক তন্তু বলি। ইলাস্টিক তন্তু হচ্ছে কি, ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে যেটা হচ্ছে সেটা দিয়ে হচ্ছে গঠিত। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে টেন্ডন এবং লিগামেন্ট এদের মাঝখানে কোনো ধরনের তুমি ডিফারেন্স বা কোনো ধরনের হচ্ছে যদি বলা হয় প্যাচ, আশা করি লাগবে না। এবার লাস্ট পার্টে আমরা চলে আসছি। লাস্ট পার্টটা হচ্ছে অস্থি সংক্রান্ত বিভিন্ন হচ্ছে রোগ, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের বুঝাইতে পারছি আমি। আচ্ছা, ঠিক আছে। দেখো, দুইটা রোগ নিয়ে আমাদের বইয়ে আলোচনা আছে, একটু বইয়ে যদি রিডিং মারো বুঝতে পারবা, বাট তারপর তোমার বেসিকগুলো আমি বুঝাই দিই। দেখো, প্রথমটা হচ্ছে অস্থি সংক্রান্ত রোগ কখন হবে, যখন অস্থি ঠিকমতো পুষ্টি পাবে না, বা অস্থিতে কোনো কি হবে, কোনো সংক্রমণ হবে, কোনো ইনফেকশন হবে। এই দুই তিনটা কারণে তোমার অস্থিতে সমস্যা হইতে পারে, অস্থি সংক্রান্ত রোগটা। তাহলে দেখো, যে প্রথমটাকে আমরা বলি অস্টিওপোরোসিস, পরেরটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, এখন তোমাকে একটু দেখাই এটা। ধরো আমি একটা কালো ইয়ে নিলাম, অস্টিওপোরোসিস, আমি নামটা একটু ভাঙাই, ঠিক আছে। অস্টিও, নাম ভাঙায় পড়বা, দেখবা হচ্ছে অনেক ইজিলি তুমি হচ্ছে ইয়া করতে পারবে, ঠিক আছে। অস্টিওপোরোসিস, আচ্ছা। তো জিনিসটা হচ্ছে কি, অস্টিও, অস্টিও মানে হচ্ছে কি অস্থি, পোরো মানে কি বলতে পারো, পোরো মানে হচ্ছে ফাঁকা হয়ে যাওয়া বা গহ্বর সৃষ্টি করা। আমরা বলি না যে এখানে একটা পোর সৃষ্টি হয়েছে, মানে একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে, তাই না? পোর, পোর মানে কিন্তু গর্ত বোঝানো হয়, পোরো। আচ্ছা, এই সিস মানে হচ্ছে কি, সিস মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে আমি যদি তোমাকে বলি অস্টিওপোরোসিস মানে হাড্ডির ভিতর না গর্ত গর্ত তৈরি হয়ে যাওয়া, হাড্ডির ভিতর গর্ত তৈরি হয়ে যাওয়া। তাহলে চিন্তা করো, একটা নর্মাল হাড্ডি, নর্মাল এতটুকু কিন্তু নর্মাল গর্ত, বাট চিন্তা করো যখন সেটা অস্টিওপোরোসিস হয়, এই দেখো বড় বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, বড় বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে না এগুলা। তাহলে এই যে দেখো, এই যে এগুলো আমার হাড্ডির জন্য সমস্যা না, হাড্ডি অনেক পাতলা হয়ে যেতেছে না। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার অস্টিওপোরোসিস, ঠিক আছে। এবার দেখো রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা ট্রিক বলে দিই তাহলে তুমি ইয়ে মনে রাখবা, এই যে টিস দেখবা না যেখানে, ঠিক আছে, এই যে টিআইএস, আইটিস নর্মালি বলা হয়, এই আইটিস মানেই হচ্ছে কি জানো, আইটিস মানেই হচ্ছে ইনফেকশন। বায়োলজিতে যেখানে আইটিস দেখবা সেটাই হচ্ছে কি ইনফেকশন। তাহলে চিন্তা করো, নর্মালি আমার অস্থিসন্ধি এমন থাকে, বাট অস্থিসন্ধিতে দেখো অনেক ইনফেকশন যদি হয়, অস্থিসন্ধি যেগুলো অনেক ফুলা যায়, দেখো ফুলে যাচ্ছে, তখন তোমার কি হয়, পাড়া দিতে সমস্যা হবে, ঠিকঠাক মতো তুমি হাঁটতে পারবে না, সমস্যা হবে, ব্যথা হবে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আরেকটা নাম আমরা কি বলি, বাতে ব্যথা,
গেটে বাত বলা হয় এটাকে, ঠিক আছে, বাতের ব্যথা, গিরায় গিরায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো এই ঘটনাগুলো হচ্ছে এইখানে আসলে আমাদের ঘটে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিওপোরোসিস দেখো কেন হয়? অস্টিওপোরোসিস নর্মালি হয় ক্যালসিয়াম যখন তোমার অভাব হয়, তখন নর্মালি এরকম থাকার কথা, ফাঁকা 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 গর্ত গর্ত হয়ে গেছে, এটা ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। ওকে, অভাব যখন হয়, তো দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের কারণে এটা হয়। এবং নারীদের যখন মেনোপোজ হয়, মেনোপোজ নর্মালি কি, মেনোপোজ নর্মালি হচ্ছে যখন মাসিক যেটা হয়, সেই মাসিকটা যখন হচ্ছে বন্ধ হয়ে যায় একটা সার্টেন এজ পরে, তখন হচ্ছে কি হয়, তখন আমাদের যেই বডি আছে তখন সেই বডিতে হচ্ছে এই অস্টিওপোরোসিস হয়। এই জন্য ফিমেলদের দেখা যাবে অস্টিওপোরোসিসটা বেশি হয়। ওকে, আচ্ছা, অস্থি কি হয়ে যায় দেখো, ভঙ্গুর হয়ে যাবে। স্বাভাবিকভাবে চিন্তা করো, অস্থি এখানে পাতলা হইতেছে, চাপ দিলেই তো হচ্ছে কি হয়ে যাবে, ভেঙে যাবে। এবং ঘনত্ব হচ্ছে কমতে থাকবে, দেখো ঘনত্ব কমতেছে না, পেশির শক্তি কমতে থাকে। এখন বলতে পারো ভাই হাড্ডির সমস্যা, পেশির শক্তি কেমনে কমতে পারে? পেশি না জিনিসটা কি, পেশির সাথে সংযুক্ত না হাড্ডিটা, তো হাড্ডি যদি দুর্বল হয়ে যায় পেশিটাও না ঠিকঠাক মতো কাজ করতে পারে না, তাই তার শক্তিটা হচ্ছে কমে যায়। ওকে, আচ্ছা, এরপরে দেখো পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হয় পেশির ব্যথার কারণে। এরপর হচ্ছে অস্থিতেও ব্যথা অনুভব হবে, স্বাভাবিকভাবে অস্থিতে ব্যথা হবে তোমার, এটা হচ্ছে লক্ষণ। এরপরে রোগ নির্ণয় কি করতে হবে তোমাকে, অস্থির খনিজ পদার্থ যদি তুমি চেক করো, তার মাধ্যমে তুমি রোগটা নির্ণয় করতে পারবা। লাইক বলতে পারো যে ভাই আমার দেখলাম যে এখানে খনিজ পদার্থ কম, এখানে ক্যালসিয়ামের ঘাটতি আছে, ওইটা দিয়ে কিন্তু তুমি নির্ণয় করতে পারো যে না আচ্ছা হাড্ডিতে সমস্যা হতে পারে, হাড্ডিতে অস্টিওপোরোসিস হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি আছে তাই। তো এটা একটা রোগ নির্ণয় প্রসেস। আরেকটা হচ্ছে কি, যে তোমার এখানে বলা হয়েছে যে তেমন কোনো উপসর্গ ফার্স্টে দেখা যায় না, হঠাৎ করে বা সামান্য আঘাতে এগুলো হচ্ছে অঙ্গের যে হাড় সেটা হচ্ছে ভেঙে যায়। ঠিক আছে, আচ্ছা, আজানটা দিচ্ছে, আমরা আজানটা শেষ হওয়ার পরে 2 মিনিটের মধ্যে স্টার্ট করতেছি। ওকে, আজানটা দিচ্ছে, আমরা 2 মিনিটের মধ্যে স্টার্ট করতেছি এটা। আমরা এরপরেই হচ্ছে স্টার্ট করবো, ততক্ষণে তোমরা হচ্ছে একটা রিভিউ মারো এখানে যা লেখা আছে। তা আজানটা শেষ হোক, আজানটা শেষ হওয়ার পরপরই হচ্ছে আমরা স্টার্ট করতেছি। পরে হচ্ছে আমাদের একদম অল্প, একদম বেশি প্যারা নেই। আচ্ছা, সো রোগ নির্ণয় আমরা দেখলাম, প্রতিকার হচ্ছে কি, দেখো ক্যালসিয়াম যেহেতু ঘাটতি এখানে, তাহলে ক্যালসিয়ামটাই বেশি খাইতে হবে। কতটুকু ক্যালসিয়াম খাইতে হবে? ডেইলি 1200 মিলিগ্রাম, গ্রাম না কিন্তু, এটাকে সাবধানে রেখো, 1200 মিলিগ্রাম। ওকে, সো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। ননিতলা দুধ এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা, কারণ কি এর মধ্যে ক্যালসিয়াম থাকে। কমলার রস, সবুজ শাকসবজি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, ইজি। এরপর প্রতিরোধ দেখো, সূর্যালোকের সংস্পর্শে আসা, কেন? কারণ সূর্যালোক হলে কি তৈরি হবে? ভিটামিন ডি,
ভিটামিন ডি আবার কি অস্থির জন্য অনেক ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, সুষম আঁশযুক্ত খাবার গ্রহণ করা। বাট নিয়মিত ব্যায়ামের আগে কি করতে হবে, যদি তুমি অলরেডি হাড্ডিতে সমস্যা থাকে, মনে করো এক্সেসিভ ব্যায়াম করতে গেলো, তাহলে দেখা যাবে কি হাড্ডি আবার ভেঙে গেছে, তাহলে তোমাকে ব্যায়াম করার আগে ওই সময় ডাক্তারের পরামর্শ নিতে হবে যে কোন ধরনের ব্যায়াম তুমি করবা। সেই জন্য অস্টিওপোরোসিসের সাথে সাথে ব্যায়াম করলাম জিনিসটা এমন না। সো আগে থেকে তুমি ব্যায়াম করতে পারো যেন সমস্যা না হয়। ওকে, আচ্ছা। সো এবার হচ্ছে দেখো রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমি বলছিলাম যে আর্থ্রাইটিস হচ্ছে কি এক ধরনের ইনফেকশন, এবং কি হয় কম বয়সী ছেলে মেয়েদের বেলায়, নর্মালি এটা কাদের বেশি হয়, নর্মালি হচ্ছে বয়স্করা এই রোগে বেশি আক্রান্ত হয়, ঠিক আছে, বয়স্করা কি হয় বেশি আক্রান্ত হয়। এবং কম বয়সী ছেলে মেয়েদের বেলায় গিঁটে ব্যথা বা যন্ত্রণা হওয়াকে আমরা বলি রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর। নর্মালি কাদের বেশি হয়, নর্মালি বেশি হয় বয়স্কদের। বাট বাচ্চাদের যদি হয় তখন বুঝতে হবে যে তারা আসলে গেটে বাঁচার চাইতে তারা আসলে একটা জ্বর হয়েছে, যেটাকে বলা হয় বাতজ্বর। তো বাতজ্বর হওয়ার কারণে বাচ্চাদের এটা বেশি হয়। আর নর্মাল টাইমে যদি বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস কার বেশি হয়, সেটা বেশি হয় কিন্তু বয়স্কদের। ওকে, আচ্ছা। সো দুজন ব্যক্তির এখানে বলা হয়েছে, এখানে আর অত কিছু তোমার এক্সট্রা লাগতেছে না। লক্ষণ যদি বলা হয়, লক্ষণ হচ্ছে কি অস্থিসন্ধি বা গিটে 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 ব্যথা, এটা ঠিক আছে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে গিটে গিটে ব্যথা। তাহলে অস্থিসন্ধি বা গিটে ব্যথা হয়, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়। চিন্তা করো শক্ত হওয়ার কারণটা কি, ফুইলা যায়, তখন হচ্ছে তুমি আসলে এটা এত বেশি শক্ত হয়ে যায়, তখন নড়াইতে অনেক কষ্ট হয়। কারণ চিন্তা করো শক্ত জিনিস নড়াইতে কিন্তু কষ্ট হবে তোমার, তো শক্ত হয়, কষ্ট হয়। নাম্বার 3 হচ্ছে এই যে আবার নাড়াতে কষ্ট হয় এবং গিটগুলো কি হয় ফুলে যায়, দেখো এখানে যেটা আছে ফুলে যাচ্ছে, ঠিক আছে, এবং আস্তে আস্তে শক্ত হয়ে যায়, নড়াচড়া করা খুব টাফ হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পার্ট। প্রতিকার তুমি জানো কি করতে হবে, ভারী কাজ থেকে বিরত থাকা, কুসুম সেক দেওয়া, হালকা ব্যায়াম করা, ঔষধ সেবন করা, এগুলাই। এবং ফাইনালি প্রতিরোধ যদি আমাকে বলা হয়, প্রতিরোধ, প্রতিরোধ হচ্ছে কি নিয়মিত ব্যায়াম করা এবং সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা। এগুলো তোমার একদম বেসিক কথাবার্তা। ব্যায়াম মানে আমি তোমার নর্মালি বলি কি কি হবে, ব্যথা হবে, কষ্ট হবে, গিট ফুলে যাবে। প্রতিকার কি, ব্যায়াম করতে হবে, খাবার খাইতে হবে ঠিকঠাক, তাই না। তারপর যদি মনে করো ব্যথা কমানোর জন্য আমরা কি করি, কুসুম সেক দিই, গরম পানি সেক দিই, ওরকম আর কি দিতে পারো। সো একদম বেসিক কথাবার্তা এখানে। সো এটা যদি একবার রিডিং মারো, একদম কমন জিনিসপাতি, আশা করি এখানে অত বেশি তোমার মুখস্থের কিছু নাই। আগের যে পার্টটুকু এটা আমি তোমাদের বোঝানোর ট্রাই করছি, একদম ছবি আঁকা, যেখানে অ্যানিমেশন দেওয়ার দরকার ছবিগুলোর, সেগুলো হচ্ছে অ্যাড করছি। আশা করি ক্লাসটা শেষে মুখস্থের বার্ডেনটা অনেক কম হবে তোমাদের। এবং চ্যাপ্টারটার পড়া যদি একবার ক্লাসে ঠিকঠাক মতো দেখো, আশা করি ক্লাসের পড়া আশা করি এখানে ক্লাসেই মুখস্থ হয়ে গেছে তোমাদের অলরেডি। ওকে, সো আমি এই ক্লাসের যে পিডিএফটা, ক্লাসের পিডিএফটা ইনশাআল্লাহ হচ্ছে দিয়ে দিব। আগের দিনও ট্রাই করছিলাম, বাট একটু ফেসবুকে গ্লিচের কারণে দিতে পারিনি। তো 2টা লেকচার স্লাইড একসাথে হচ্ছে আমি দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। তো সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ যারা ক্লাসে ছিল এতক্ষণ, তা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। সো তোমাদের সাথে ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। তার আগে হচ্ছে সবাইকে হচ্ছে ঈদের আগে ঈদ মোবারক, সবাই ভালো মতো হচ্ছে ঈদ করো। ঈদের কয়দিন আপাতত সমস্যা নেই, ঈদের কয়দিন আপাতত রেস্ট করো, পড়া যতটুকু থাকে ক্লাসের পড়াটুকু আগে রেখো, তাইলে ইনশাল্লাহ হবে। তো সবাই ভালো মতো একটা ঈদ করো, ঈদের পরে আবার ইনশাল্লাহ একটা ভালো মতো পড়ালেখা দেওয়া যাবে, ঠিক আছে। তো সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ এবং সবাইকে হচ্ছে কি ঈদ মোবারক। ওকে, আসসালামু আলাইকুম।